ইস, তোর ঠোঁট জোড়া এত স্বাদ কেন রে? দেখলেই মন চায় সারাদিন চুষে চুষে খাই। উফ আপু, সরো তো, খালি সব সময় বাজে কথা। আবার কিস করলে কিন্তু আমি এবার খালামণিকে বলে দিব। তোর সাহস থাকলে বল যা, আমিও খালামণিকে বলবো। তুই রাতের বেলা আমার রুমে পড়তে না আমাকে বাজেভাবে টাচ করতে আসিস। কি? এটা তো একদম একটা মিথ্যা কথা। আমি তোমার দিকে কখনো বাজেভাবে তাকাইনি। টাচ করা তো দূরের কথা, উল্টো তুমি তো আমাকে জোর করে কী সব করো। সেটা তো তুই জানিস, আব্বু আম্মু খালা খালামুনি তো আর জানে না। একটা কাজ কর, দরজাটা লাগিয়ে আয়, তোকে একটু আদর করি। ধ্যাত আপু, পড়াও তো। নদী নিজেই এবার চেয়ার থেকে উঠে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর সামনের দিকে ঘুরে ঠোঁট কামড়াতে কামড়াতে আবিরের দিকে এগিয়ে যেতে লাগলো। আবির চেয়ার থেকে উঠে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী দৌড়ে আবিরের কাছে গিয়ে তাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল আর ওর দুহাত খাটের সাথে চেপে ধরে নিজের দখলে নিয়ে নিল নদী। আবির ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নদী ছাড়ল না। যতবার আবির ছাড়ানোর চেষ্টা করে ততবার আবিরের ঠোঁটের কামড় আরও বাড়িয়ে দেয় নদী। আবির কান্না করতে যাবে, তখন দরজায় নক করার শব্দ আসে। নদী তখন আবিরের উপর থেকে উঠে পড়ে। আবিরও তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ার ভান করতে থাকে আর তার ঠোঁট মুছতে থাকে। নদী বিরক্ত হয়ে দরজা খুলে পড়ে। ও আম্মু, তুমি? কি হয়েছে? কিরে, দরজা লাগিয়ে দিছিস কেন? আর বলো না, তোমার ভাগিনা একটা আস্ত ফাজিল, পড়া বাদ দিয়ে খালি দৌড়ে পালাতে যায়, তাই দরজা লাগিয়ে দিছি যাতে পালাতে না পারে। ও আচ্ছা, এই আবির, এমন করছিস কেন? তোর আম্মুকে কল দিয়ে বলবো নাকি? না না খালামণি, এসব করো না। খালামণি, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই পড়তে ভালো লাগছে না। আহারে শোনা আমার, তুই আমাকে আগে বলবি না? নদী, তুইও আয়, হালকা কিছু খাবার খেয়ে নিয়ে তারপর তোরা দুজনে পড়াশোনা কর। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। নদীর আম্মু চলে গেল আর আবির চেয়ার থেকে উঠে জোরে জোরে হাসতে লাগলো। নদী ভুরু কুঁচকে আবিরের দিকে তাকিয়ে বলে, কিরে হাসছিস কেন? হাসবো না? খালামণিকে কিভাবে বোকা বানালাম। খালামণি তো আর জানে না যে আমাকে পড়ানো বাদ দিয়ে তুমি আমার সাথে চুম্মাচুমি করছিলে। আবির কথাটা বলেই হাসতে থাকে। নদী রেগে গিয়ে আবিরের মাথায় একটা থাপ্পড় দেয়। আবির অবাক হয়ে তাকালে নদী বলে, এটা আবার কেমন ভাষা? চুমাচুমি এসব কি ধরনের কথা? সরি, আমি নিচে গেলাম, আমার ক্ষুধা লাগছে। আবির মাথায় হাত বোলাতে বোলাতে নিচে চলে গেল। নদী বইগুলো বন্ধ করে ওড়না ঠিক করে সেও নিচে চলে আসে। নিচে এসে দেখে আবির সোফায় বসে আছে, নুডলস খাচ্ছে আর টিভি দেখছে। নদী এসে আবিরের পাশে বসে। আবিরের মাথায় আরেকটা থাপ্পড় মেরে বলে, কলেজে পড়িস অথচ এখনো কার্টুন দেখা বন্ধ হয় নাই। দে রিমোট দে, আমি এখন সিরিয়াল দেখবো। খালামণি, আপু কিন্তু কথায় কথায় আমার মাথায় থাপ্পড় দেয়। আপুর জন্য কিন্তু আমার পড়া হতে চায় না। কিরে নদী, তুই আবিরের মাথায় এভাবে থাপ্পড় মারছিস কেন? আর তোর নুডলসের বাটি দেখ টেবিলের উপর রাখা আছে। এই সময় আবার নুডলস করতে গেছে কেন? তুমি না আজকে বিরিয়ানি রান্না করবে বললা? আপাতত এটাই খা, সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, ওটা চেঞ্জ করে আনবে, তারপর রান্না করব। ও নদী টেবিলের উপর থেকে ওর নুডলসের বাটিটা নিয়ে সোফায় বসে খেতে লাগে। হঠাৎ করে আবির দিকে নজর দিল, কত সুন্দর করে খাচ্ছে আবির। নদীর মাথায় এর মধ্যেই দুষ্টু বুদ্ধি চলে আসছে। আবির যখন পানি খেতে নেয় আর টিভি দেখে, তখন নদী ওর চামচের সাথে নিজের এঁটো চামচকে আবিরের চামচটার সাথে পাল্টিয়ে নেয়। আবির না বুঝে ওটা দিয়ে খেতে শুরু করে। হঠাৎ করে লিপস্টিকের ঘ্রাণ নাকে আসলে আবির নদীর দিকে তাকায়, দেখে নদী মিটমিট করে হাসছে। আবির তখন আর বুঝতে বাকি রইল না যে তার চামচটা নদী পাল্টে দিয়েছে। তারপরও আবির জিজ্ঞেস করলো, আপু,
তুমি নিশ্চয়ই কিছু করছো, না হলে এভাবে মিটিমিটি হাসছো কেন? সত্যি করে বলো, আবার কি করছো এই নিরীহ বাচ্চাটার সাথে? আমি আবার কি করলাম? আমি তো কার্টুন দেখে হাসছি। আমার চামচ কি চেঞ্জ করে নিছো নাকি? কেমন যেন লিপস্টিকের গন্ধ আসছে। ওটা গন্ধ না, ঘ্রাণ। ঘ্রাণ বলে। একটু তুমি আমার চামচের সাথে, ছি, তুমি এত নোংরা কেন? খালামণিকে বলে দিব নাকি? কি হয়েছে রে আবির? না, কিছু না। নদীর রাগ আরও বেড়ে গেল। আবিরের দিকে তাকিয়ে সে দাঁত কিচিমিচি করে আস্তে আস্তে বলল, আবিরের বাচ্চা, একবার শুধু রুমে চল, তারপর তোকে দেখাবো। তোকে যদি আমার থুতু ভালো করে না খাওয়াচ্ছি তো আমার নামও নদী না, বলে দিলাম। আমি পড়বই না, আমি গেলাম চলে। আম্মু দেখো, আবির পড়া বাদ দিয়ে চলে যাচ্ছে। আবির পড়তে যা, না হলে কিন্তু আমি বিরিয়ানি রান্না করে দিব না তোকে। ঠিক আছে, যাচ্ছি। আবির আর কোনো উপায় না পেয়ে নদীর সাথে চলে যায় পড়তে। রুমে ভয়ে ভয়ে ভেতরে ঢুকতে নদী আবিরের কাছে গিয়ে ওর চুলগুলো শক্ত করে ধরে আবিরের ঠোঁটের সাথে ও নিজের ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় 4 মিনিট কিসিংয়ের পর ছেড়ে দিল নদী। আবির তখন বমি করতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। কিরে, এখন কেমন লাগে? আমাকে রাগাতে না করেছিলাম না? নে, এখন আমার থুতু খাওয়াই দিলাম, মজা বোঝ এবার। ধুর বাল। কি বললি কুত্তা? না, কিছু না। আবির আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে চুপচাপ টেবিলের সামনে এসে বসে বই নিয়ে পড়তে থাকে। নদী আবিরের সামনে বসে বলে, কিরে চুপচাপ কেন? কথা বল। আবির কোনো কিছু না বলে মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে পড়তে থাকে। 10টার দিকে পড়া শেষ করে খাবার খেয়ে বাসায় চলে যায় আবির। আবির বাসায় গিয়ে দেখে তার আম্মু বসে অফিসে কাজ করছে। আবির ওর আম্মুর পাশে বসে বলে, আম্মু, আমি নদী আপুর কাছে আর পড়বো না, স্যারের কাছে পড়বো। এভাবে মেয়েদের কাছে পড়তে আমার ভালো লাগে না, আর পড়া তো দূর, পড়ার প্রতি মনোযোগও আসে না। আবিরের আম্মু আবিরের দিকে তাকিয়ে বলে, কি বলিস? মেয়েদের কাছে পড়তে ভালো লাগে না? তোর বড় ভাই তো সবসময় মেয়েদের আশেপাশেই থাকতে পছন্দ করে, আর তুই কি না? আবিরের আম্মু এভাবেই হাসতে থাকে। তখনই আবিরের বড় ভাইয়া সেখানে তাদের মধ্যে চলে আসে। কি ব্যাপার আম্মা, হাসছো কেন? তোর ছোট ভাইয়ের কথা শোন, ওর নাকি মেয়েদের আশেপাশে থাকতে ভালো লাগে না। আবিরের রাগ হলো, তাই ও চুপচাপ সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। আবির রুমে সে বিছানায় শুয়ে শুয়ে নদীর কাণ্ডগুলো ভাবছিল। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আবির ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নাস্তার টেবিলে বসে পড়ে। নাস্তা সেরে নিয়ে আবির সাইকেল নিয়ে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। কলেজের ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কোচিং করতে চলে যায় আবির। কোচিং শেষ করে রাত 8টার দিকে বাসায় ফিরে আসলে আবিরের ভাইয়া আর আম্মু বলে ওঠে, কি রে, সাথে কোথায় ছিলি? আম্মু, রেগে যাচ্ছ কেন? একটু নরম করে তাকাও না প্লিজ, আমার ভয় লাগে তো। আগে আমার প্রশ্নের উত্তর দে। কোচিং করতে গিয়েছিলাম, 2টা কোচিং নিয়েছি। আমাকে একবারও বললি না? গতকাল না বলেছিলাম আমি স্যারের কাছে কোচিং করব? আম্মু বাদ দাও, যা আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আবির ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ে। সারাদিনের অনেক ক্লান্তির কারণে সে না খেয়ে ঘুমিয়ে যায়। এভাবে 4 দিন কেটে যায়। নদীর 4 দিন হলো আবিরের কোনো খোঁজ না পেয়ে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেছে। নদীর সকাল সকাল আবিরদের পাশে এসে আবিরের আম্মুকে বলে, খালামণি, কি ব্যাপার? আবির আর পড়তে যায় না কেন? মাঠেও খেলতে যায় না? ওর শরীর ঠিক আছে তো? ওর শরীর ঠিক আছে আর বলিস না। ছেলেটা আমার পড়াশোনায় অনেক মনোযোগী হয়েছে। সকালে খেয়ে বের হয়, রাত 8টায় বাসায় ফিরে সারাদিন পড়াশোনা নিয়ে থাকে। আজকে ওর ছুটি, তাই রুমে ঘুমিয়ে আছে। ও আচ্ছা, তা রাত 8টা পর্যন্ত কিসের পড়াশোনা করে বাহিরে? 2টা কোচিং নাকি নিয়েছে ও। ও, তোমার ছেলে রুমে আছে? আছে, যা গিয়ে দেখ।
নদী আর কোনো কথা না বলে সিঁড়ি ধুয়ে সোজা আবিরের রুমে গিয়ে নক করে। আবির ঘুমু ঘুমু চোখে বিছানা থেকে উঠে এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে নদী আবিরের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। আর তাতেই আবিরের সব ঘুম কোথাও যেন উধাও হয়ে গেল। আবির চোখ বড় বড় করে তাকাতেই নদী আবিরকে ধাক্কা দিয়ে রুমের ভেতর নিয়ে গিয়ে দরজা আটকিয়ে দেয়। আর আবিরের টি শার্টের কলার চেপে ধরে বলে, আমি না হয় একটু তোর সাথে দুষ্টুমি করি, তাই বলে তুই অন্য জায়গায় কোচিং নিবি? নিবি ভালো কথা, একবার আমাকে কল দিয়ে বলতে পারিস নাই? তোর কোনো ধারণা আছে আমি কি ভয় পেয়েছিলাম তোর কোনো খোঁজ না পেয়ে? নদী কথাগুলো বলতে বলতে আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আবির যেন থমকে গেল। নদীর হুট করে এমন কান্না দেখে সে যেন নিজেকে সহ্য করতে পারছে না। নদীর কান্নার আওয়াজ আবিরের বুকে তীরের মতো আঘাত করছে। আবির এই প্রথম নদীর প্রতি অন্যরকম অনুভব করলো। আবিরের টি শার্ট দিয়ে নাকের পানি ও চোখ মুছতে থাকলো নদী। আবির রেগে গিয়ে নদীর দিকে তাকিয়ে কিছু বলতে ভেবেও বলল না। তখন নদী কান্না করতে করতে আবারও বলে, আমি না হয় তোকে ভালোবাসি বলে তোর সাথে এমন পাগলামি করি, আর তুই আমার এই ভালোবাসাটা বিরক্তির মনে করেছিস। আবির, আমি তোকে অনেক অনেক ভালোবাসি রে, তাই আমি তোর সাথে এমন দুষ্টুমি করি। আমি তোকে এক নজর না দেখলে আমার দম বন্ধ হয়ে আসতে নাই। তুই সারাদিন কলেজে থাকলে আমার মনটা ছটফট করে, কখন আমি এক নজর তোকে দেখতে পারবো। তোকে জ্বালাতন করতে আমার অনেক ভালো লাগে। নদীর কথাগুলো চুপচাপ শুনছিল আবির। এক পর্যায়ে নদী আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে জোরে জোরে কান্না করতে করতে বলে, আমি যখন এতই বিরক্ত করি তোকে, তাহলে আর কোনো দিনও আমি তোকে বিরক্ত করব না, তোকে জ্বালাবো না, তোর সাথে কোনো অত্যাচার করব না। নদী একাই কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। আবির শুধু ব্যাপারচাকা খেয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর কাণ্ডগুলো দেখছিল। সে নদীকে এমন অবস্থায় আটকাবে নাকি দেখবে কিছুই বুঝতে পারছিল না। আবির আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে ফুটবল নিয়ে খেলার জন্য বের হয়ে গেল। আবিরের আম্মু খাওয়ার জন্য ডাকলো। আবির কিছু না বলে ফুটবল নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সারাদিন খেলাধুলা করে সন্ধ্যার সময় বাসায় ফিরে আবির। সময় হয়েছে বাসায় আসার। না মানে আম্মু, আমার তো খেলার সময় নাই, তাই আজকে সবাই মিলে অনেক আনন্দ করছি, একসাথে খেলছি। প্লিজ আম্মু বকা দিও না। আম্মু বাদ দাও, যা আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। লাভ ইউ ভাইয়া। এরপর আবির রুমে গিয়ে ফুটবল রেখে গোসল করে খাবার টেবিলে এসে বসে খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে আবির বলে, আম্মু আমি খালামণিদের বাসায় গেলাম। কথাটা বলে আবির সাইকেল নিয়ে বের হয়ে যায়। নদীদের বাসার সামনে এসে মেন দরজায় নক করতেই নদীর আম্মু এসে দরজা খুলে দেয়। কি রে আবির, কেমন আছিস? তোর তো কোনো পাত্তা নেই যে, এই কদিন আসিসনি কেন? কোথায় ছিলি? পড়াশোনা করি না বলে বকাঝকা করো, তাই পড়াশোনায় মনোযোগ দিয়েছি। নদী আপু কি আছে? ও রুমে আছে। আবির আর কিছু না বলে নদীর রুমের সামনে গিয়ে দরজায় নক করলো। নদীর দরজা খুলে দিতেই সামনে তাকিয়ে দেখে আবির তার সামনে দাঁড়িয়ে আছে। নদী তখন রাগ করে দরজা বন্ধ করে দিতে যাবে, তখন আবির দরজাটা ধরে বলে, আরে আরে দরজা বন্ধ করে দিচ্ছ কেন? আমাকে ভিতরে আসতে বলবে না? না, তুই এখানে কেন এসেছিস? আমি তো তোকে বলে দিয়েছি আর কখনো তোকে বিরক্ত করব না, তাহলে আমার এখানে কেন তুই? আগে ভেতরে তো আসতে দাও, তারপর বলি। তারপর আবির নদীকে পাশ কাটিয়ে টুস করে রুমের ভিতর প্রবেশ করে। আর আবির নদীর বিছানায় গিয়ে বসে দেখে নদীর ফোনের স্ক্রিনে তার ছবি ভাসছে। আবির ফোনটা হাতে নিতে যাবে, তখন সাথে সাথে নদী ফোনটা কেড়ে নিয়ে বলল, আমার অনুমতি ছাড়া আমার ফোনে হাত দিবি না। ও মা, তাই নাকি? তোমার অনুমতি নিতে হবে? কথাটা বলে আবির নদীর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তুমিও আমার অনুমতি ছাড়া আমার ছবি নিজের ফোনে রাখতে পারো না। আমি কি একবারও তোমাকে অনুমতি দিয়েছি? আমার ফোন আমার ব্যক্তিগত ব্যাপার, সে আমার ফোনে আমি তোর ছবি রাখবো নাকি ভাল্লুকের ছবি রাখবো সে আমার ব্যাপার।
আমারও ব্যক্তিগত ব্যাপার। আমার বউয়ের ফোন আমি নিব। তুমি আমাকে কিছু বলার কে? আবিরের মুখে বউ ডাক শুনে নদী অবাক হয়ে যায়। আবির মিটিমিটি করে হাসতে থাকে আর লজ্জায় মুখ লুকাতে থাকে। কি ব্যাপার? তুমি এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কে তোর বউ বললি? মুখ সামলিয়ে কথা বল। আমার বউকে দেখবে? তারপর আবির নদীর ফোনে ক্যামেরাটা অন করে নদীর গালে একটা কিস করে আর সেটার ছবি তুলে নেয়। নদী তো এসব কাণ্ড দেখে সম্পূর্ণ হা হয়ে যায়। শেষে আবির নদীর হাতে ফোনটা দিয়ে বলে, এই যে আমার বউ, এখন ভালো করে দেখো। হারামজাদা, তোর সাহস কি করে হয় আমার গালে কিস করার? ওই যে বললাম না, আমার বউ, আমি যা ইচ্ছা করব। তুই তো আমাকে ভালোই বাসিস না, তাহলে আমি কিভাবে তোর বউ হই? আমি কারোর বউ না, তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। নদী কথাটা বলে আবিরকে যে রুম থেকে বের করে দিতে যাবে তখন আবির নদীকে কাছে টেনে নেয়। নদীর গাল চেপে নদীকে চুমু দিয়ে বলে, দেখো, ভালোবাসি আর না বাসি, তোমাকে যখন একবার বউ বলে ডেকেছি তখন তোমাকে আমি আমার বউ বানিয়েই ছাড়বো। কখনোই পারবি না, তোর মতো ভিতর ডিম আমার কিছুই করতে পারবে না। যেই ছেলে মেয়েদের ঠোঁটের স্পর্শ থুতু সহ্য করতে পারে না, সে ছেলে নাকি আবার আমাকে বউ বানাবে। নদী আরো কিছু বলতে যাবে তখন আবির নদীকে জড়িয়ে ধরে। নদীর মাথার পেছনে হাত দিয়ে আবির নদীর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে লম্বা একটা কিস করে নেয়। প্রায় 5 মিনিট পর আবির নদীকে ছেড়ে দেয়। এরপর নদী হাঁপাতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তখন নদী আবিরকে কিছু বলবে, তাকে নদীর আম্মু ডাকে। আবির নিচে চলে যায়। আবিরের সব কাজকর্ম দেখে যেন নদী নিজেকে বিশ্বাস করতে পারছে না, তাই সে নিজের হাতে একটা চিমটি কেটে বলে, এটা তো সত্যি, আমি স্বপ্ন দেখেছি না তো? হঠাৎ করে আবিরের কি হলো? আমার সাথে এমন কিভাবে করছে ও? যে ছেলে আমাকে আপু বলতে অজ্ঞান, সেই ছেলে আমাকে কিনা বউ বলছে। নদী কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো। এসে দেখে আবির তার আম্মুকে সাহায্য করছে। নদী কিছু বলবে তার আগেই আবির একটা চোখ মেরে সেখান থেকে বের হয়ে নিজেদের বাসায় চলে যায়। আবির সোজা বাসায় এসে পড়তে বসে। পড়া শেষে আবির অনলাইনে আসলে দেখে নদী অনলাইনেই আছে। আবির তখন নদীকে SMS পাঠিয়ে দিল, আসসালামু আলাইকুম জান। ওয়ালাইকুম আসসালাম। বাট কিসের জান? আমি তোর কেউ না। ও লে লে লে, আমার জানটা বুঝি রাগ করেছে? মুয়া। জান, রাগ করো না, কাছে আসো, চুমু দেই। বেয়াদব, চুপ কর। এত ভালো সাজছ কেন? নাটক বন্ধ করো প্রিয়। কিসের নাটক? কিসের নাটক? যাই হোক, বাদ দাও, বলো তুমি কি করো? শুয়ে আছি, তুই কি করিস? সেম, বাট তুই কি ভাষা? তুমি করে বলতে পারো না? হবু স্বামীকে সম্মান দিয়ে কথা বলো। আইসে আমার হবু জামাই, পিচ্ছি কোথাকার। কে পিচ্ছি? কেন তুই? কি? কাছে আসলে বাচ্চার মা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, আর আমাকে কিনা বলো পিচ্ছি? আবিরের কথা শুনে নদী অনেকটা লজ্জা পেয়ে অফলাইন চলে যায়। আবিরের SMS এর কথা ভাবতে লজ্জে লাল হয়ে যাচ্ছে নদী। এদিকে আবির ফোনে কিছুক্ষণ গেমস খেলে সেও ঘুমিয়ে পড়ে। সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ফোন পকেটে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হচ্ছে। তখন তার আম্মু বলে, আবির, তোর ভাইয়া আর আমি লন্ডন যাব, তুই বাসায় থাকিস, নয়তো তোর খালামুনির বাসায় গিয়ে থাকিস। ও আচ্ছা, কবে আসবে তোমরা? 2 সপ্তাহ লাগতে পারে আমাদের আসতে। ও, আপাকে আমি বলে যাব, তুই এখানে থাকবি নাকি ওখানে থাকবি সেটা তোর খালামুনিকে বলে দিস। ঠিক আছে আম্মু। আবির খাবার খেয়ে সাইকেল নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। রাতে বাসায় পৌঁছে দেখে বাসার কেয়ারটেকার বের হচ্ছে। সে আবিরকে দেখে বলে, ছোট সাহেব, আপনাকে ম্যাডাম আপনার খালামণির বাসায় যেতে বলেছে। আপনার সব কিছু আমি ওখানে দিয়ে এসেছি। আবির কথাগুলো শুনে সাইকেল ঘুরিয়ে সোজা নদীতে বাসায় চলে গেল। সাইকেল রেখে সদর দরজায় নক করে নদী এসে দরজা খুলে দেয়। আবির নদীর সাইড দিয়ে ভেতরে ঢুকে পড়ে। খালামণি, আম্মু এটা ঠিক করলো না আমাকে না জানিয়ে সবকিছু এখানে কেন পাঠিয়ে দিল?
আমি তো বাসায় থাকতে পারতাম। আরে তুই রেগে যাচ্ছিস কেন? এখানে আমাদের সাথে থাকলে কি সমস্যা তোর? আমি তোর আম্মুকে বলছি, তাই তুই এখানেই থাকবি। এমনিতেও তুই তো একা পারিস না, তাহলে তুই ওখানে কিভাবে থাকবি? আমার বন্ধু রিয়াদকে নিয়ে আসতাম। চুপ কর, যা ফ্রেশ হয়ে আয়। আবির নদীকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। ও ফ্রেশ হয়ে নিচে এসে নদীর হাত থেকে টিভি রিমোটটা কেড়ে নিয়ে কার্টুন দেখতে থাকলো। তোর সমস্যা কি ছোট শয়তান? আমি যখনই টিভি দেখি তখনই তুই আসিস কেন? তোমার সমস্যা কি? তুই জানো এখানে আমি টিভি দেখি, আর তোমার রুমে তো টিভি আছে, তাহলে সেখানে না দেখে এখানে কেন দেখো? আমার টিভিতে চ্যানেল আসছে না, ডিশ লাইনওয়ালাকে কল দিলাম, তাও নিয়ে আসে নাই। ও, আমি যদি ঠিক করে দিতে পারি তাহলে আমি কিন্তু তোমার রুমে টিভি দেখব, তোমাকে আর দেখতে দিব না। তুই পারলে তো দেখবি। একদম না, হঠাৎ কারেন্টে আটকে গেলে কি হবে? খালামণি, কিছু হবে না, আমি পারবো। আবির রিমোট রেখে নদীর রুমের দিকে এগোচ্ছে। নদীও আবিরের পিছন পিছন যাচ্ছে। এরপর আবির কোনো মতে নদীর টিভির লাইনটা ক্লিয়ার করে দেয়। এরপর নদীর দিকে তাকায়। তুই কিভাবে পারলি এটা? জাদু। এখন যাও, নিচে গিয়ে টিভি দেখো তুমি, আমি এখন তোমার রুমে থাকবো। আজব তো, আমি তাহলে কোথায় থাকবো? কেন, রুমের কি অভাব পড়ছে নাকি? যে কোনো একটাতে গিয়ে থাকো। আবির কথাটা বলে খাটে শুয়ে পড়ল আর পাশে থাকা কোলবালিশটাকে জড়িয়ে ধরে কার্টুনের চ্যানেল অন করে দিল। এদিকে নদী রাগে রাসেল ভাইপারের মতো ফোঁস করতে থাকলো। নদী সোফায় বসে আবিরের এসব ঢং দেখতেছিল। আবির নদীর দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাডাম, টিভি সামনের দিকে পেছনের দিকে না। আমি জানি, তোর বলতে হবে না। তুই আগে বল, তুই গতকাল রাতে আমাকে কি বলেছিলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কি বলছিলি? কি বলেছি? ঠিকই তো বলছি। আমাকে পিচ্ছি বলো কেন? আমার হাইট কত তোমার ধারণা আছে? কত রে? 5 ফুট 8, আর তুমি 5 ফুট 5। তাহলে বলো, আমি তোমার চেয়ে ছোট নাকি বড়? হাইট রাখ, বয়স দেখ, কে বড় আর কে ছোট। আমি তোর 3 বছরের বড় আপু হই। ওমা, তুমি আমার বড় আপু নাকি তা? সেদিন আমার রুমে গিয়ে কান্না করলে যে বললে ভালোবাসি, ওইটা কি ছিল? আসলে তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই, তাই তোকে ওসব বলছি। এখন আমি তোকে বলছি, আমি তোকে আর কিছু বলতে যাবে তখন সাথে সাথেই আবির নদীর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে নদীর ঠোঁট বন্ধ করে দেয়। এরপর ছোট্ট একটা চুমু বসিয়ে দেয় নদীর ঠোঁটে। নদী বড় বড় চোখ করে আবির দিকে তাকালে। কিছুক্ষণ পর আবির নদীর ঠোঁটের উপর থেকে নিজের আঙ্গুল সরিয়ে নেয় আর বলে, আমাকে তুমি ভালোবাসো, তাই না? না, আমি তোকে নদী কিছু বলতে যাবে তখনই আবির নদীকে কিস করে বসলো। নদী যতবারই বলতে যাচ্ছে সে আবিরকে ভালোবাসে না, ততবারই আবির নদীকে আটকে দিচ্ছে, মানে নদীর ঠোঁটকে। শেষমেশ নদী এবার কান্না করে দিয়ে বলল, হ্যাঁ, ভালোবাসি। গুড, বাট তোমার ওই সুন্দর চোখে পানি মানায় না। আমিও ভালোবাসি তোমায়, আমার সিনিয়র বুড়ি। কিন্তু এ ভালোবেসে কি হবে? তোর সাথে তো কোনোদিন আব্বু আম্মু আমার বিয়ে দিবে না। আমি তোর সিনিয়র আর তুই আমার জুনিয়র। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। সিনিয়র জুনিয়র বড় কথা না, বড় কথা হলো তুমি ঠিক থাকলেই চলবে। এরপর আবির নদীকে জড়িয়ে ধরে ওর চোখের পানি মুছে দেয় আর নদীকে কোলের মধ্যে নিয়ে বসে টিভি দেখতে লাগে। নদীও চুপচাপ আবিরের কোলে বসে শান্তভাবে টিভি দেখতে থাকে আর মাঝে মাঝে মাথা উঁচু করে আবিরকে দেখে। এর মধ্যে আবিরের ফোনে কল চলে আসে। আবির নদীকে ছেড়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখে তার আম্মুর ফোন। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুই তোর খালামণিদের বাসায় গেছিস তো নাকি? হুম। আচ্ছা, তুই ওখানেই থাকিস এই কদিন? আচ্ছা, আব্বু আর ভাইয়া কোথায়? ওরা এখনো বাহিরে আছে, বাসায় আসেনি। আবির ওর আম্মুর সাথে এভাবেই আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা শেষ হলে নদীর আম্মু ওদেরকে ডাক দিলে আবির আর নদী দুজনই নিচে চলে আসে
তিনজন একসাথে টেবিলে বসে খাবার খাচ্ছে। খাওয়া শেষ করে আবির আর নদী দুজনে একসাথে রুমে চলে যায়। নদীকে খাটের উপর বসিয়ে দিয়ে আবির নদীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল তারা ওভাবে সময় কাটায়। প্রায় রাত অনেক হয়েছে, বলতে গেলে 12টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে নদী আবিরকে বলে, সত্যি কি এখানেই ঘুমাবি নাকি? না, তুমি থাকো, আমি যাই। এরপর আবির নদীর কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবির অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছে। সকালে আবিরের ঘুম ভাঙলে পাশ ফিরে দেখে যে নদী তার পাশে শুয়ে ঘুমাচ্ছে। এর মধ্যে নদী নড়চড় করে আবিরকে জড়িয়ে ধরে। তারপর আবির বলে, এই যে সিনিয়র, কি করছো? কেন, আমার কিউট পিচ্ছি কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছি। দেখো দেখো না, চোখে দেখো না। একবার খালামণি দেখলে না তোমার কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা বের করবে। আম্মু এখানে এসে দেখলেই বা কি করবে? ঠিক আছে, এখন আমার উপর থেকে হাত পা সরাও, কলেজে যেতে হবে। আজকে কলেজে না গেলে হয় না? না, এখনই যেতে হবে। কয়েক মাস পর থেকে না গেলেও কোনো সমস্যা হবে না। এরপর আবির বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে কলেজের ড্রেস পরে নিচে চলে আসে। আর তার খালামণিকে বলে, খালামণি, আমি কলেজে যাচ্ছি। না খালামণি, এখন সময় নেই, আমি বাহির থেকে খেয়ে নেব, আসছি, বাই। এরপর আবির তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যায়। রাত 8টার দিকে এসে বাসে ফিরে নদী বলে, যাও ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য আমি আজ অনেক কিছু রান্না করছি। খালামণি কোথায় গেছে? আম্মু তার এক বান্ধবীর বাসায় গেছে। আসবে কবে? খালামণি তো কোথাও গেলে সহজে আর বাসায় আসতে চায় না। সকালে আসবে হয়তো, এত ভেবে লাভ নাই। যাও ফ্রেশ হয়ে আসো তুমি। আবির রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার নিচে নদীর কাছে ফিরে আসে। এরপর তারা দুজনে মিলে একসাথে খাবার টেবিলে বসে রাতের ডিনার সেরে নেয়। আবির খাওয়া দাওয়া শেষে বলে, বাহ, আমার খালাতো বউটার হাতের রান্না তো অনেক মজার। যাক, ভালোই হইল, বিয়ে করলে প্রতিদিন এমন মজার মজার খাবার তো খেতে পারবো। বিয়ের পর আমি কেন রান্না করব? তুই রান্না করবি, আমি খাবো। দরকার নাই এমন বউকে। আমি যদি নিজে রান্না করি তাহলে তোমাকে বিয়ে করব কেন? আবিরের কথা শুনে নদীর রাগ উঠে যায়। তাই সে একটা কাঁটা চামচ দিয়ে আবিরকে যেই মারতে যাবে তখনই আবির চেয়ার থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। তারপর নদী ওদের দুজনের প্লেট ধুয়ে খাবার ফ্রিজে রেখে নিজের রুমে চলে যায়। আবিরের রুমে যাবে ভেবে নদী আবিরের রুমে গেল না। নদী হাতে ফোনটা নিয়ে দেখে আবিরের মেসেজ। যান, ঘুমিয়ে যাও, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি কেন? বাসায় খালামণি নাই, তাই দুজন এমন একসাথে থাকলে উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। আমি ওই ধরনের সম্পর্ক এখন করতে চাই না। যখন তোমাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসতে পারবো, যেদিন তোমাকে আদর করব। ও রে রে রে, আমার কত ভালো জামাইটা। মুয়া। হি হি হি। ওকে, যান, বাই। নদীকে বাই জানিয়ে আবির ঘুমিয়ে পড়ল। এদিকে নদী সোফায় বসে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। নদী আবিরের রুমে গিয়ে উকি মেরে দেখে আবির ঘুমোচ্ছে। নদী চুপি চুপি রুমের ভিতরে গিয়ে আবির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে আবিরের ঘুম ভাঙলে দেখে নদী আবিরকে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে আবির এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে পড়ে। আবিরের লাফ দিয়ে ওঠাতে নদী ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখ মুছতে মুছতে নদী বলে, কি হয়েছে, এভাবে লাফিয়ে উঠলে কেন? না, এমনি। তুমি এখানে কি করছো? রাতে ভূতের মুভি দেখে ভয় লাগতেছিল, তাই তোমার কাছে এসেছিলাম ঘুমাতে। ভিতর ডিম একটা। আর তুমি খুব সাহসী, তাই না? এই জন্যই তো খালামুনি তোমাকে একা রেখে যেতে ভয় পায়। নদী কথাটা বলে হাসতে থাকে। আবির রাগীভাবে নদীর দিকে তাকাতেই নদী আবিরের গাল টেনে দেয়। আবির নদীর হাত সরিয়ে দিয়ে বলে, ধুর, যাও তো। আবির কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হচ্ছে আবির। আবির ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে নদী নুডলস রান্না করছে। এরপর আবির
নাস্তা করে কলেজে চলে যায়। রাতে বাসায় ফিরে দেখে নদী একা একা বাসায় বসে আছে। কি ব্যাপার, খালামণি এখনো ফেরেনি? রওনা দিয়েছে ওখান থেকে। ওলে ওলে বউটা আমার একা একা বাসায় ছিল এতক্ষণ। তো কি করব বদমাইশ, তুই এত দেরি করলি কেন আসতে? কলেজে যাস নাকি অফিসে? আমি কি আর জানতাম নাকি যে খালামণি এখনো বাসায় আসে নাই? এখন কথা কম বল আর ফ্রেশ হয়ে কিচেনে আয়। আমি রান্না করবো আর তুই আমাকে হেল্প করবি। পেছন থেকে কোমর জড়িয়ে ধরে? ফেসবুকে আবির মাহমুদ শান্তর গল্প খুব পড়িস মনে হয়। না মানে ওই আর কি। এরপর আবির ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে নদীকে হেল্প করতে থাকে। এরই মধ্যে দরজায় কলিং বেল বেজে ওঠে, মানে নদীর আম্মু চলে এসেছে। আবির গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে এসো খালামণি। আর তোমার আসার কথা মনে পড়লো কখন? আর বলিস না বাবা, রুনা ছাড়তে চাইছিল না। রান্না করে অবস্থা খারাপ হয়ে গেছে আম্মু। আবিরকে দিয়েও রান্না করিয়েছিস? আমি তো না করেছিলাম, কথা শুনলো না। বলে আপু তুমি কাজ করছো আমি বসে থাকবো, এটা কেমন দেখায়? ও আরে, তোমরা যাও ফ্রেশ হয়ে আয়, আমি দেখছি এদিকটা। এরপর আবির আর নদী চলে যায় ফ্রেশ হতে। দুজনেই ঘেমে গেছে। কিছুক্ষণ পর তার ফ্রেশ হয়ে ফিরে আসে আর তারা তিনজনে মিলে খাবার খায়। খেতে খেতে আবির বলে, খালামণি, মাংসের ভুনাটা কেমন হয়েছে? ওইটা আমি রান্না করছি। খুব ভালো হয়েছে। তা তুই রান্না শিখলি কোথায়? রাইসার কাছ থেকে শিখেছি। এই রাইসাটাকে? আমার বেস্ট ফ্রেন্ড। তোর আবার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ, কেন থাকতে পারে না নাকি? কিন্তু তুই তো মেয়েদের কাছ থেকে দূরে থাকিস, তাই না? ও আচ্ছা, সারা জীবন কি আর মানুষ একরকম থাকে? এরপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। নদী তার রুমে শুয়ে শুয়ে আবিরের কথাটা ভাবছিল। আবিরের মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে মানে? ও না মেয়ে মানুষ পছন্দ করে না, অথচ মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে। আবার তার কাছে রান্নাও শিখেছে। বিষয়টা ঘেটে দেখতে হবে তো। এভাবেই এক সপ্তাহ কেটে গেল। আবির আর নদী একসাথে বসে আছে। তখন নদীর আম্মু বলে উঠল, এই, তোরা এভাবেই একসাথে থাকিস আর ঝগড়া করিস না। এভাবে মিলেমিশে থাকবি, বলে দিলাম। তুমি আবার কোথায় যাচ্ছ? রুনা একটু অসুস্থ হয়ে পড়েছে, ওকে দেখতে যাব। ও আচ্ছা। নদীর আম্মু ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে আবির দরজাটা লাগিয়ে নিজের ঠোঁটে একটা কামড় দিয়ে নদীর দিকে এগোচ্ছে। নদী বুঝতে পারল আবিরের মতলব সুবিধার না। নদী উঠে নিজের রুমে চলে যেতে নিবে, তখন সাথে সাথেই আবির পিছন থেকে ওর হাত ধরে বলে, কোথায় যাচ্ছ প্রিয়তমা আমার? আবির ছাড়ো, তোমার মতলব আমার সুবিধার মনে হচ্ছে না। তুমি ছাড়ো, আমার কাছ থেকে সরো। ছাড়ার জন্য তো তোমায় ধরি নিশো না। আবির বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি না বলছো এসব বিয়ের আগে করবে না, সব কিছু বিয়ের পরে করবে, তাহলে এখন আবার এসব কি? হ্যাঁ ভেবেছিলাম, বাট তোমাকে এখন খুব কাছে পেতে ইচ্ছে করছে। আর আমরা তো বিয়ে করবই, এত ভেবে লাভ আছে? না, আমি এসব করতে চাই না। চুমু দেওয়া পর্যন্ত ঠিক আছে। দেখো নদী, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। এখানে রাগ করার কি হলো? তুমি ভালো করে জানো এটা অন্যায় হবে। আমি বিয়ের আগে সব কিছুই করতে পারবো না। আবির নদীর কোনো কথা না শুনে নদীকে জোর করতে লাগলো। নদীর বুকে থাকা ওড়নার টান দিয়ে ফেলে দিল আবির। নদীর সাথে সাথেই রেগে গিয়ে আবিরে গেলে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আবির থাপ্পড় খেয়ে থমকে যায়। আবির গালে হাত দিয়ে নদীর দিকে একটা রাগী দৃষ্টি নিয়ে তাকায়। নদীর ওড়নাটা তুলে বুকে নিয়ে কান্না করতে করতে দৌড়ে ওর রুমে চলে যায়। আর আবিরও রেগে সোজা বাসা থেকে বের হয়ে যায়। আবির সোজা ওর বেস্ট ফ্রেন্ড রাইসার কাছে চলে যায়। আবিরকে রেগে থাকতে দেখে রাইসা বলে, কি রে আবির, কি হয়েছে? তুই এত রেগে আছিস কেন? আজকে তোদের বাসায় থাকবো, তোর কি কোনো সমস্যা আছে? না দোস্ত, সমস্যা হবে কেন? কিন্তু হঠাৎ করে তুই কি এমন হলো যে আমাদের এখানে থাকবি? ওকে না বললে বলিস না। এরপর আমাদের গল্পের নায়ক আবির রাইসাদের বাসার
সবার সাথে বসে গল্প করতে থাকলো। রাতে সে রাইসা ভাইয়ের সাথে তার রুমে ঘুমায়, কিন্তু আবিরে কিছুতেই ঘুম আসছিল না। নদীর কথা মনে করে আবির হঠাৎ শোয়া থেকে বিছানায় উঠে বসে। না ভাইয়া, আমি বাসায় যাই। নদী বাসায় একা আছে, ও ভয় পেতে পারে। আবির কথাটা বলে তাড়াতাড়ি করে রাইসাদের বাসা থেকে বের হয়ে দৌড়াতে থাকে। বাসায় পৌঁছে বাসার ভেতর গিয়ে সদর দরজায় নক করে আবির। অনেকবার দরজায় কলিং বেল বাজাচ্ছে আবির, তবু কারোর সারা শব্দ সে পাচ্ছে না। আবিরের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। নদীকে যে একটা কল দেবে সে উপায়ও নেই, কারণ ফোনটা সে বাসার ভেতরেই ফেলে এসেছে। আবির আর কোনো উপায় না পেয়ে নদীর বারান্দার পাশের একটা পাইপ দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু বারবারই পড়ে যেতে থাকে আবির। অনেক চেষ্টার পর আবির নদীর বারান্দায় উঠতেই নদী ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখন আবির নদীর দরজায় থাপড়াতে থাপড়াতে বলে, নদী, নদী দরজা খোলো। নদী ভয় পেও না, আমি এসেছি। এই নদী দরজা খোলো, আমি আবির। নদী আবিরের কণ্ঠ শুনে দৌড়ে সে দরজা খুলে নদী অজ্ঞান হয়ে ফুলরে পড়ে যায়। আবির সাথে সাথে নদীকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয়, আর তার চোখে পানি ছিটাতে থাকে। অনেকক্ষণ চেষ্টার পর জ্ঞান ফিরে। নদীর জ্ঞান ফিরতে নদী আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আবির, তুমি এসেছো? তুমি এত দেরি করলে কেন আসতে? জানো আবির, ওখানে ভূত ভূত ছিল। ভূত বলতে কিছুই নাই, তুমি একা ছিলে, তাই তুমি জেগে জেগে স্বপ্ন দেখছিলে। ভয় পেও না, আমি এসে গেছি। তারপর নদী আবিরকে খামচে ধরে কান্না করতে করতে আবিরকে বোঝাতে লাগলো যে ওখানে ভূত ছিল। তারপর আবির নদীকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে একসময় তাকে ঘুম পাড়িয়ে দেয়, আর সে নিজেও নদীর মাথার পাশে বসে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙতে দেখে আবির নদীর কপালে হাত দিয়ে রেখে নদীর গা জ্বরে পড়ে যাচ্ছে। আবির তখন নিজের উপর নিজেরই অনেক রাগ হতে থাকে, আর নিজের গালে নিজেই থাপড় দিয়ে এরপর আবির নদীকে সুন্দর করে বিছানায় শুয়ে দিয়ে নদীর শরীর কাদা দিয়ে ঢেকে দেয়। আবির রুম থেকে বেরিয়ে যেতে নেবে, তখন নদী শক্ত করে আবির হাত পেছন থেকে জড়িয়ে ধরে তার বুকের উপরে নেয়। নদী, তুমিও রেস্ট করো, আমি তোমার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসছি। না, তুমি কোথাও যেও না, আমার ভয় লাগছে। নদী, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না, আমি আছি তো। না, তুমি যেও না আমাকে ছেড়ে। আবির আর কোনো উপায় না পেয়ে নদীকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে আবির নদীকে সোফায় শুয়ে দিয়ে কাঁথে দিয়ে সুন্দর করে নদীর গা ঢেকে দিল। তুমি এখানে শুয়ে থাকো, আমি রান্না করে আসছি। না, তুমি যেও না, আমি কিছু খাবো না, তুমি এখানে থাকো। আরে কিচ্ছু হবে না, এখন তো দিন হয়ে গেছে, দিনের বেলা ভূত আসবে কিভাবে? নদী কোনোভাবেই আবিরকে তার কাছ থেকে সরতে দিচ্ছে না। শেষমেশ আবির নদীকে কোলে নিয়ে রান্নাঘরে গিয়ে নদীকে একটা টুলের উপর বসিয়ে দেয়, আর সে রান্না করতে থাকে। অনেক কষ্টে রান্না শেষ করে আবির নদীকে খাবার খাইয়ে দিতে থাকে। নদীও খেতে চাচ্ছে না, তবুও আবির জোর করে খাওয়াচ্ছে। খাওয়া শেষ করে আবির নদীকে ওষুধ খাইয়ে দিল। সবকিছু শেষ করে আবির নদীকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর সে নিজেও নদীর পাশে শুয়ে পড়ে, আর নদীকে তার বুকে জড়িয়ে ধরে, যাতে তার শরীরে একটু সহজেই গরম হয়ে যায়, মানে নদীও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা লুকায়। নদী, তোমার কি এখনো ঠান্ডা লাগছে, নাকি আমি লেপ নিয়ে এসে তোমার গায়ে জড়িয়ে দিব? নদী তখন মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। তারপর আবির একটা লেপ নিয়ে এসে নদীর পুরো শরীর ঢেকে দেয়। অনেকক্ষণ হয়ে যায়, তবুও নদীর জোর কমছে না। আবির তখন ডাক্তারকে কল দেয়। ডাক্তারের কথা মতো আবির নদীর মাথায় জলপট্টি দিয়ে দেয়। এরপর সে নদীর পুরো শরীর মুছে দিবে, কিন্তু পারছিল না, তাই আবির নিজের চোখে একটা তোয়ালে বেঁধে নেয়, আর নদীর শরীর থেকে জামা কাপড় সব খুলে একটা ভেজা টাওয়াল দিয়ে নদীর সারা শরীর মুছে দেয়, আর সবশেষে তাকে আবার জামা পরিয়ে দেয়। নদী জ্বরের ঘরে আবিরকে নিজের কাছে টানতে নেয়। তখন আবির এক ঝটকায় নদীকে সরিয়ে দিয়ে বলে, নদী, কি করছো? আমার কাছে আসো না একটু, এভাবে চোখ বন্ধ করে আছো কেন?
চুপ করে থাকো। এরপর আবির নদীকে জামা কাপড় পরানো শেষ। সে নিজের চোখ খোলে। চোখ থেকে বাঁধা তোয়ালেটা খুলতেই নদীর দিকে তাকিয়ে আবির খিলখিল করে হাসতে থাকে। মানে সে নদীর সব জামা কাপড় উল্টো করে পরিয়ে দিয়েছে। নদী আবিরকে হাসতে দেখে আবির প্রতি আরো আসক্ত হতে লাগলো। নদী জোর করে আবিরকে তার উপর টেনে নেয় আর ধীরে ধীরে আবিরের উত্তেজনা বাড়িয়ে দেয়। আবির নদীকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে পেরে ওঠে না, বরং সে আরো নিজেও কন্ট্রোল হারিয়ে ফেলে। আর কন্ট্রোল হারানোটাই তো স্বাভাবিক। একটা মেয়ে এত কাছাকাছি এসে কোনো ছেলেই বা নিজেকে স্থির রাখতে পারবে না। সব অবশেষে নদীর মাঝে হারিয়ে গেল আবির। বেশ কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নদীর বুকের উপর শুয়ে পড়ে আবির। এরপর নদী এক ধাক্কা দিয়ে আবিরকে বিছানা থেকে ফ্লোরে ফেলে দেয়। আবির ফ্লোর থেকে উঠে কোমরে হাত দিয়ে ব্যথার সহিত বলে, উফ, এভাবে ধাক্কা দিলে কেন? আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। তুই শেষমেশ আমার ইজ্জত নিয়ে নিলি। তুই এত খারাপ যে জ্বরের সুযোগ নিয়ে আমার সাথে এসব করলি। একটাবার লজ্জাও করলো না তোর? কি আজব কথা বলছো। আমি আবির কিছু বলার আগেই নদী খাট থেকে উঠে এসে আবিরের মাথার চুলগুলো ধরে ঠাস ঠাস করে আবিরের গালে চর বসিয়ে দেয়। তোর মতো জানোয়ারের মুখ আমার আর দেখতে ইচ্ছে করছে না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আমি তোকে ভালোবেসে ভুল করছি। ছি, তুই এটা কিভাবে করলি আমার সাথে? আমার জ্বরের সুযোগ নিয়ে তুই আমার... আরে আজব তো, তুমি নিজেই তো আমাকে তোমার কাছে টেনে নিয়েছিলে। চুপ কর একদম। আর একটা মিথ্যা বললে আমি তোর জিব্বার টেনে ছিঁড়ে ফেলবো। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। আমি তোর মুখ আর দেখতে চাই না। খালামণি আসলে তুই আমার বাসা থেকে চলে যাবি। আর কোনোদিনও তুই আমার সামনে আসবি না। আই হেট ইউ। নদী এই কথাগুলো বলে আবিরকে ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করে দিল আর তার দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলো। আবির নিজের রুমে গিয়ে রাগে যেন আগুন হয়ে গেল আর নিজে নিজেই বলতে লাগলো, নিজের ইচ্ছায় আমাকে কাছে টেনে নিল আর এখন সম্পূর্ণ আমার দোষ। ওকে, আমি চলে যাব। আমার ঠেকা পড়ছে তোমার সামনে যাওয়ার। আজব মেয়ে নিজেই আমাকে এসব করতে বাধ্য করলো, আর এখন আমি জানোয়ার খারাপ হয়ে গেলাম। যাব না আর তোমার সামনে আমি। আবির আরো কিছু বলে ওয়াশরুমে চলে গেল। সে গোসল করে এসে একটু শুয়ে পড়ল। সন্ধ্যের দিকে সে উঠে দেখে নদীর আম্মু পাশে এসেছে। আবির নদীর আম্মুকে দেখে বলল, খালামণি, আমি ফুপির বাসায় যাব। কলেজ থেকে কিছুদিন ছুটি পেয়েছি। আচ্ছা যা, কিন্তু তোর আম্মুকে কি ফোন দিয়ে বলেছিস এ কথা? না, পরে ফোন দিয়ে বলে দিব। তা কতদিন থাকবে ওখানে? দেখি কদিন থাকা যায়। এরপর আবির রুমে এসে নিজের ব্যাগপত্র সব গুছিয়ে নেয়। তারপর নদীর আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আবির ওর ফুপিদের বাসায় চলে গেল 1 মাস পর। কি রে আবির, তুই বাসায় আসবি কবে? 1 মাস হয়ে গেল, তোর ফেরার কোনো নামগন্ধ নাই। জি আম্মু, আজকে রওনা দিব। এত রাগ করো কেন? তোমাদের এসবের জন্য কিন্তু আমার তোমাদের সাথে থাকতে ইচ্ছে করে না। মুখে দেখি বেশ কথা ফুটেছে তোর। একটা থাপ্পড় দিয়ে মুখে সব দাঁত ফেলে দিব, বেয়াদব ছেলে। ধ্যাত, আমি আর যাবই না। আবির কথাটা বলে তার আম্মুর ফোন কেটে দেয়। ওদিকে আবির আম্মু বারবার তাকে কল দিতে থাকে। এক পর্যায়ে আবিরের ফুপির কল দিয়ে আবিরকে বাসায় আসতে বলে। তারপর আবির ফুপি আবিরকে সুন্দর মতো সব বোঝায় আর আবিরকে পাঠিয়ে দেয়। আবির তাদের বাসায় ফিরে আসে। আবির বাসার ভিতরে ঢুকতে নদীকে দেখেও না দেখার ভান করে। ওর আম্মুকে আর মাহিনকে বলে, ভাইয়া কেমন আছো? ভালো। তা তুই আম্মুর সাথে নাকি বিয়াদবি করছিস? প্লিজ ভাইয়া, তুমিও শুরু করো না। আম্মু সবসময় শুধু আমার সাথে রাগ দেখায়। আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? তুই জানিস না আম্মু সবার সাথে এভাবে কথা বলে? যা আম্মুর কাছে সরি বল। আম্মু কিন্তু তোর ব্যবহারে কষ্ট পেয়েছে। এরপর আবির তার আম্মুর কাছে সরি বলে সবকিছু ঠিকঠাক করে নেয়। বিকেলে আবির বন্ধুদের সাথে খেলতে বাইরের মাঠে যায়। খেলাধুলা শেষ করে সন্ধ্যার পর বাসে এসে আবারও কলিং বেল বাজাতেই ভেতর থেকে কেউ একজন এসে দরজা খুলে দিল আর চলে গেল। আবির
চলে যাওয়া মানুষটার দিকে তাকিয়ে দেখে নদী। আবির কিছু না বলে বসার ঘরে গিয়ে দেখে সবাই একসাথে বসে কথা বলছে। আবির তার খালামণি অর্থাৎ নদীর আম্মুকে দেখে বলে, খালামণি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি খালামণি। তা আম্মুর সাথে বেয়াদবি করস কেন? খালামণি, একটা কথা কি জানো, যদি তুমি কাউকে ভালো ব্যবহার করে কাছে টানবে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে বারবার যেতে চাইবে। আর তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো প্রতিনিয়ত কারণে অকারণে, তখন দেখবে ওই মানুষটার মনে একটা প্রভাব পড়বে যে ভালো কাজ করলেও বকা খেতে হয়, তার থেকে নিজের মতো চালাই ভালো। আবিরের কথা শুনে নদীর আম্মু কি বলবে বুঝতে পারলো না। সবাই চুপ হয়ে গেল। আবিরের আম্মু বলে উঠল, বা ওসব বাদ দাও, এখন আমরা আসল কথায় আসি, কি বলো? আবির সেসব কোনো কথাই কান না দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের বিছানায় শুয়ে আছে সে, আর মনে মনে ভাবছে, সব কিছু এত বিরক্ত লাগে কেন? আম্মুর সাথে এভাবে কথা বলা আমার ঠিক হয় নাই, কিন্তু কি করব, সরি বললাম, তখন উল্টো কথা শুনিয়ে দিল। কেই বা চায় বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে? তারা এমন পরিস্থিতি তৈরি করে যে রাগের বশে সন্তানরা তাদের সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়। আবির কথাগুলো ভাবতে ভাবতে আর রুমে থাকতে পারছিল না। তাই সে উঠে বাইরে একটু হাঁটতে যাবে বলে সিদ্ধান্ত নেয়। রুম থেকে বাইরে এসে যেন আবির চমকে ওঠে। সে শুনতে পায় নদীর সাথে তার ভাই মাহিনের বিয়ে। কি? নদীর সাথে ভাইয়ার বিয়ে মানে? বেয়াদব কোথাকার, বড় আপুর নাম ধরে ডাকতে লজ্জা করে না তোর? হ্যাঁ, আমাদের বিয়ে। তোর কোনো সমস্যা আছে? কেন, আপনি রাজি নাকি? আমি অবশ্যই রাজি। মাহিন ভাইয়ের মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সব মেয়েরা মাহিন ভাইকে পছন্দ করে, সেখানে আমি কেন এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করব? আমি বিয়ে করতে রাজি। খালামণি, তোমরা সব ব্যবস্থা করতে পারো। দেখো, আমার উপর রাগ করে এমন কোনো ভুল করো না যাতে তার জন্য তোমার সারা জীবন পস্তাতে হয়। তোর উপরে কেন রাগ করতে যাব? আর পস্তাবই বা কেন? ভাইয়া, তুমি নদীকে বিয়ে করতে পারবে না? স্টুপিড ছেলে, তোর কাছ থেকে শুনতে হবে ও কাউকে বিয়ে করবে কাকে না করবে। অবশ্যই শুনতে হবে। আম্মু, তুমি যখন আমাকে বেয়াদব বলছো তাহলে শোনো, আমি নদীকে ভালোবাসি, আর আমি নদীকে না পেলে ওকে অন্য কারো হতে দিব না। আবিরের কথা শুনে সবাই যেন একটা শক খেলো। এরপর আবিরের আম্মু রেগে গিয়ে আবিরের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব, বড় আপুকে ভালোবাসিস মানে কি? আবার হুমকিও দিচ্ছিস? তুই যা ইচ্ছে কর গে, মাহিনের সাথেই নদীর বিয়ে হবে। আম্মু, তুমি আমাকে আরো মারো, কোনো সমস্যা নাই। নদী আমার উপরে রাগ করে আছে, যার জন্য ও এই বিয়েতে রাজি হয়েছে। নদীও আমাকে ভালোবাসে, আর আমিও নদীকে ভালোবাসি। না, আমি তোকে ভালোবাসি না। নদী প্লিজ, এটা সিরিয়াস ব্যাপার। তুমি যদি এখন আমার উপর রেগে থাকো তাহলে সত্যি সত্যি ভাইয়ার সাথে তোমার বিয়ে হয়ে যাবে। আমাকে সারা জীবনের জন্য হারাতে হবে তোমার। আবির, আমি তোকে কখনোই ভালোবাসি নাই, সেখানে আমি তোকে সারা জীবনের জন্য চাইতে যাব কোন হিসাবে? শোন, আমি তোকে কখনোই ভালোবাসিনি। আমি তোকে সব সময় ছোট ভাইয়ের নজরেই দেখে এসেছি, আর সেই হিসেবেই ভালোবাসি, এর বাইরে কিছুই না। নদী, এসব নাটক করার মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ভালো না বাসলে আমার এত কাছে আসার মানে কি ছিল তোমার? আর তুমি কেন বুঝতে পারছো না? এখানে যদি সবাইকে ভয় পাও বা রেগে এগুলো বলো, তাহলে কিন্তু সত্যি আমাকে হারাবে। উফ, বারবার এক কথা কেন বলস? বিরক্ত লাগছে কিন্তু। আর তোর কাছে গিয়েছি মানে? তোর কিসের কাছে গিয়েছি? হ্যাঁ, উল্টো তুই নিজেই আমার সাথে জোরাজোরি করতি, আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছিস। খালামণি মারবে বলে আমি এতদিন তোকে কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। নদীর কথা শুনে এখানে উপস্থিত সবাই প্রচণ্ড রেগে গেল। আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না এগুলো কি স্বপ্ন নাকি বাস্তব। শেষমেশ আবিরের খালামণি অর্থাৎ নদীর আম্মু সোফা থেকে উঠে গিয়ে আবিরের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বসে। আবির, তুই কিনা এত নিচে নেমে গেছিস? তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এসব করার? আর নদী, তুই কেন আগে আমাকে এগুলো বলিস নাই? কিভাবে বলতাম? তোমরা কেউ তো আমার কথা বিশ্বাস করতে না, তাই আমি চুপচাপ ছিলাম।
মাহিনও রেগে গিয়ে আবিরকে মারতে থাকলো আর নদী ওদিকে কান্না করতে লাগে। আবিরের মাথা যেন ঘুরছে, শরীরের ব্যথার কাছে মনের ব্যথাটাই যেন তীব্র হয়ে উঠছে তার। আবিরকে যে তার ভাই মেরেছে সেদিকে তার খেয়াল নেই। আবির শুধু এক নজরে নদীর দিকে তাকিয়ে আছে। নদী আবিরের দিকে তাকিয়ে তখন ভিলেন মার্কা একটা হাসি দেয়। আর নদীর আম্মু নদীর কাছে আসলে নদী একটু কান্নার অভিনয় করে। এদিকে আবিরের মুখ দিয়ে রক্ত পড়ছে। আবিরের আম্মু আবিরকে মারতে গিয়ে এটা দেখে থেমে যায়। মাহিন ছেড়ে দে আবিরকে, এই ছেলে কখনো আমার হতেই পারে না। ওকে ঘাট ধাক্কা দিয়ে এ বাসা থেকে বের করে দিয়ে আয়। মাহিন আবিরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল আর আবিরের মুখের সামনে দরজাটা একদম ভেতর থেকে বন্ধ করে দিল। আবির দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে বলল, ভাইয়া দরজা খোলো, আমি নদীর কাছ থেকে জানতে চাই ও কেন আমার সাথে এরকম করলো, আমার কি অপরাধে ও আমার সাথে এমন নাটক করলো। আবির চিৎকার করে কান্না করে আর দরজা ধাক্কাতে থাকে। ওদিকে বাসার ভেতরে সবাই হাসতে থাকে, শুধু আবিরের আব্বু ছাড়া। নদী একটু হাসির অভিনয় করে। কি ব্যাপার, চোখের পানি ফেলছিস কেন? আপু বিদায় হয়েছে? উফ, সে ছোটবেলা থেকে রাহেলার ছেলেকে পালতে পালতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুলা ভাই, ছেলের জন্য কি মায়া হচ্ছে নাকি? মাহিন, তোর আব্বুকে ও তার ছেলের কাছে বাহিরে পাঠিয়ে দে। না থাক, আব্বু চলে গেলে আমাদের সমস্যা হবে। আবিরের আব্বু নিজেকে আর ঠিক রাখতে পারলো না। আবিরের আব্বু রেগে গিয়ে আবিরের আম্মুর গালে ঠাস ঠাস করে দুটা জল বসিয়ে দেয়। আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব খুশি হচ্ছিস তাই না? রাহেলার সময় চলে এসেছে, ও যখন তখন এখানে আসবে, আর তখন নিজের সন্তানকে না পেলে ভেবেছিস তোদের কি হবে? তোদের সবার লাশ ফেলে দিবে। আবিরের আব্বুর কথা শুনে সবাই চমকে যায়। আবিরের আম্মু বলে, ও কিভাবে আসবে? ও তো মারা গেছে। মারা গেছে তাই না? ও মারা যায়নি, ও এখনো বেঁচে আছে। কি সব যাতা বলছো? ও তো খুনের দায়ে জেলে শাস্তি পেয়ে মারা গেছে। না, তোদের এই সব ভদ্রতার মুখোশ আমি সবার সামনে ফাঁস করে দেব, শুধু একবার রাহেলা আসুক। মাহিন, তোর আব্বুকে ধর, ওকে বেঁধে রাখ, আর সারা জীবনের মতো একটা রুমে বন্দি করে দে, আর ও যেন কোনোভাবেই বাসার বাহির হতে না পারে। আমাকে বেঁধে কোনো লাভ হবে না, তোদের শাস্তি দেওয়ার জন্য রাহিলা ঠিক চলে আসবে। আরিয়ান সাহেবকে আবিরের আম্মু আর নদীর আম্মু দুজনে মিলে মারতে লাগলো আর মাহিন তাকে ধরে রাখলো। নদী দৌড়ে গিয়ে দরজা খুলতে যাবে, তখন মাহিন তার হাতটা ধরে নেয় আর বলে, কোথায় যাচ্ছিস তুই? আমার হাত ছাড়, আমি আবিরের কাছে যাব। আম্মু, খালামণি দেখো, এই আবিরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি আগেই বলেছিলাম না, নদী আবিরের সাথে অভিনয় করছে না, ও সত্যি সত্যি আবিরের প্রেমে পড়েছে। এখন দেখো। ওকে বন্দি করে রাখ। কি বলছিস? নদীকে কেন বন্দি করবে? নদী, তুই কিন্তু মার খাবি। তুই কেন ওই খুনির ছেলের জন্য এমন করছিস? চুপচাপ এখানে এসে বস। আম্মু, আবিরের সাথে তোমরা এটা ঠিক করোনি। তোমাদের কথা শুনে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আমি আবিরকে ভালোবাসি, আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। নদীর আম্মু রেগে গিয়ে নদীর হাত ধরে টেনে নিয়ে এসে বলল, মাহিন, এই নদীকে আটকে রাখ। এরপর নদী চিৎকার করার আগে মাহিন নদীর ওড়না দিয়ে নদীর মুখটা আটকে দেয়। তারপর তাকেও একটা রুমে বন্ধ করে দেয়। ওদিকে আবির আর বাহিরের দরজার সামনে দাঁড়িয়ে না থেকে রাস্তা দিয়ে আনমনে হাঁটতে থাকে। আবিরের চোখ দিয়ে পানি পড়ছে। আবির কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে সে নিজেও জানে না। এরপর হঠাৎ করে আবিরের পিছন থেকে একটা গাড়ি এসে আবিরকে ধাক্কা মেরে দেয় আর গাড়ির ধাক্কাতে আবিরের মাথায় আঘাত লাগে। সে পেছনের সমস্ত স্মৃতি ভুলে যায়, সে তার পরিচয় বলতে পারে না। সবশেষে আবির সুস্থ হওয়ার পর তার নাম আকাশ। পরবর্তীতে আমরা আকাশ নামেই আবিরকে জানব। 1 বছর পর। এভরিওয়ান,
আমাদের গল্পের মোড়টা ক্লিয়ার করতে আমি অগ্রিম কিছু বলে রাখি। গল্পের শুরুর পর্বগুলোতে আপনারা যাকে আবিরের আম্মু জেনে এসেছেন, সে আসলে আবিরের আম্মু না, সে আসলে আবিরের দ্বিতীয় আম্মু, অর্থাৎ আবিরের আব্বুর দ্বিতীয় স্ত্রী। আবির যখন খুব ছোট তখন তার আব্বু আরিয়ান সাহেব তার ছোট শালী অর্থাৎ আবিরের আম্মুর বোনের সাথে পরকীয়ায় জড়ায় এবং তাকে বিয়ে করে নেয়। তারপর একসময় রাবের পেটে বাচ্চা আসলে আবির আম্মু তাদেরকে আর কিছু বলে না। তখন আবির আম্মু রাহিলা তার বড় মেয়ে মানে আবিরের বড় বোন আতিয়া আর আবিরকে নিয়ে দূরে চলে আসে। এরপর সে আতিয়াকে দেখাশোনা করার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। কিছু বছর পর পরিবারে এসব কাজে তার আপন বড় ভাই তার সাথে বেইমানি করে, সে রাগে বসে তাকে খুন করে। আর জেলে যাবার আগে সে আবিরকে তার বোন রাবেয়া, যাকে আপনার এতদিন আবিরের আম্মু হিসেবে চিনে আসছেন, তার কোলে দিয়ে যায়। এসবের মধ্যেই আবার আতিয়া পড়াশোনা শেষ করে দেশে ফিরে আর সেই একজন উকিল হিসাবে কোর্টে জয়েন করে আর তার আম্মুর কেসটাতে লড়ে সে তার আম্মুর সাজাটা কমিয়ে আনে। আর নির্দিষ্ট সাজা শেষ হলে রাহিলা বেগম জেল থেকে মুক্তি পেয়ে তার বোনের বাসায় আবিরের খোঁজে যায়, কিন্তু সে তাকে পায় না। কেন পায় না তা তো নিশ্চয়ই আপনারা জানেন, আবির কেন বাসায় নেই। যাই হোক, আবিরকে না পেয়ে শেষমেশ আবিরের আম্মু রাহিলা বেগম থানায় একটি মামলা করেন। তার বোনের বিরুদ্ধে তার ছেলেকে তারা কোথাও লুকিয়ে রেখেছে। এটা হচ্ছে গল্পের মোড়। এবার গল্পে ফিরে আসি। আম্মু, আম্মু, কোথায় তুমি? কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? আম্মু, এই দেখো তোমার ছেলে আমার এই রুমটার কি অবস্থা করেছে, সব কিছু এলোমেলো করে দিয়েছে। তুমি তোমার ছেলেকে সামলাবে নাকি আমি কোনো ব্যবস্থা করব? এভাবে বলছিস কেন? তুই তো জানিস ওর মাথা ঠিক নাই। তোকে না বলেছি ওর সাথে লাগতে যাস না। উফ, তুমি সবসময় ওর হয়ে কথা বলো কেন? আমি তোমার নিজের সন্তান নাকি ও তোমার নিজের সন্তান? অবশ্যই তুই রাগ করিস না। আমি রহিমা খালাকে পাঠিয়ে দিচ্ছি, উনি সব কিছু ঠিক করে দেবে। রাহিলা বেগম চলে গেল আর আতিয়াও রেডি হতে থাকলো। রাহিলা বেগম আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুমি আপুর রুমে সব এলোমেলো করেছো কেন? আকাশ মাথা চুলকাতে চুলকাতে বলল, আম্মু, আপু আমাকে আবারও মেরেছে। আমি তো শুধু চকলেট চেয়েছিলাম, কিন্তু আপু আমাকে মারলো, তাই আমি সব কিছু ফেলে দিয়েছি। হি হি হি। শোনো, তুমি আর আপুর কাছে যাবে না। তোমার যা লাগবে আমার কাছে বলবে, না হয় রহিমা খালার কাছ থেকে নিয়ে নেবে, কেমন? আচ্ছা আম্মু, আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? আমি ঘুরতে যাব। আমি আজকে কোর্টে যাব বাবা, আমি কোর্ট থেকে এসে তোমাকে নিয়ে যাব। আম্মু, আমিও তোমার সাথে কোর্টে যাব। আমি তোমার সাথে গিয়ে পুলিশ দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রুমে গিয়ে নতুন শার্ট প্যান্ট পরে আসো। আকাশ খুশি হয়ে হাততালি দিতে দিতে নিজের রুমে চলে গেল আর নতুন শার্ট প্যান্ট পরে নিচে রাহিলা বেগমের কাছে চলে আসলো। আকাশ আসলে রাহিলা বেগম আকাশের শু ঠিক করে দেয়, আকাশের শার্টের বোতাম ঠিক করে লাগিয়ে দেয়। সব কিছু ঠিক করে দিয়ে আকাশকে নিয়ে সে বের হয়ে পড়ে কোর্টের উদ্দেশ্যে। কোর্টে পৌঁছে আকাশকে সাথে নিয়ে রাহিলা বেগম কোর্টের ভিতর প্রবেশ করে আর সামনের চেয়ারগুলোতে গিয়ে তারা বসে। আস্তে আস্তে সবাই কোর্টে উপস্থিত হচ্ছে। এরই মধ্যে রাবেয়া বেগম, মাহিমের আম্মু, আকাশকে দেখলে অবাক হয়ে যায়। যাকে লুকিয়ে রাখার অভিযোগে তাদের নামে মামলা করেছে রাহেলা, তাকে সাথে নিয়ে কিনা কোর্টে এসেছে রাহেলা। কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে রাবিয়া বেগম রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, জজ সাহেব, আমাদের নামে যে মামলাটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা ওনার ছেলেকে লুকিয়ে রাখিনি, উনি আমাদের নামে মিথ্যে মামলা চালিয়ে যাচ্ছে। উনি নিজেই ওনার সন্তানকে লুকিয়ে রেখেছিল, আর যাকে নিয়ে এত কিছু উনি তাকে নিয়ে এখানে এসেছে। কি যাতা বলছেন আপনি? আমি আমার সন্তানকে কিভাবে এখানে নিয়ে এসেছি? অবশ্যই তুমি নিজে তোমার সন্তানকে নিয়ে এখানে এসেছ, তারপর আবার আমাদের নামে মিথ্যে মামলা দিয়েছ। জজ সাহেব, ওনার পাশে যে ছেলেটাকে দেখছেন ওই ছেলেটাই হচ্ছে আবির। আর আবির, কি ব্যাপার, তুই কথা বলছিস না কেন?
আবির মাথা চুলকাতে চুলকাতে এদিক ওদিক তাকাচ্ছে আর সবাইকে দেখছে। আসলে তো তার এখন কোনো কিছুই মনে নেই। এরপর আরিয়ান সাহেব আবিরকে গিয়ে জড়িয়ে ধরে। আবির অবাক হয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার কোনো কিছুই মনে নেই, তাই সে তার আব্বুকে চিনতে পারছে না। উফ আঙ্কেল, আমাকে জড়িয়ে ধরছেন কেন? আবির, এসব কি বলছিস? আমি তোর বাবা, তুই আমাকে আঙ্কেল কেন বলছিস? আমাকে ক্ষমা করে দে, সেদিন আমি তোর হয়ে কিছু করতে পারিনি, কিছু বলতে পারিনি। রাহেলা বেগম সহ উপস্থিত সবাই যেন চমকে গেল। জজ সাহেব সবকিছুর প্রমাণ পেয়ে সবাইকে ছেড়ে দিল, আর এভাবেই সবার উপর মিথ্যা মামলার জন্য রাহেলা বেগমকে শাসিয়ে দিল। সে যেন আর কখনো এমন কাজ না করে। এরপর সবাই কোর্ট থেকে বের হয়ে বাইরে আসলে আতিয়া রেগে তার আম্মুকে বলে, আমি নিজেও বুঝতে পারছি না কি থেকে কি হলো। আবির আম্মু আবুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আবিরের কাছে ক্ষমা চাইতে থাকলো আর তাকে জড়িয়ে ধরতে চেষ্টা করছিল। আবির তার মাথায় হাত দিয়ে চিৎকার করতে করতে তার আম্মুকে অর্থাৎ রাহেলা বেগমকে ডাকছিল। আম্মু। আবিরের ডাক শুনে রাহেলা বেগম, রাবিয়া বেগম দুজনই আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। এর মধ্যে রাহেলা বেগম আবিরকে এসে জড়িয়ে ধরে। ওদিকে রাবিয়া বেগম মাহিমের আম্মু ছুটে আসতে নিলে মাহিন পেছন থেকে তার আম্মুর হাত টেনে ধরে। ওয়েট আম্মু, আবির আব্বুকেও চেনে না কেন? আর ও এমন পাগলের মতো ব্যবহার করছে কেন? বিষয়টা দেখতে হচ্ছে তো। আকাশ, শান্ত হও, কান্না করো না, আমি এসে গেছি তো। ওই আঙ্কেলটা পচা। চলো, তুমি আমার সাথে বাসায় চলো। রাহেলা, তুমি আবিরকে আকাশ কেন বলছো? আর আবিরের কি হয়েছে? ও এমন করছে কেন? সব পরে বলবো। ওকে নিয়ে এখন আমার বাসায় যেতে হবে, তা না হলে ও এখানে মারামারি শুরু করবে। রাহেলা, আমি তোমার সাথে যেতে চাই। আমি আবিরকে ছাড়া ওই বাসায় যাব না। এত ভালোবাসা এখন কোথা থেকে আসছে? হ্যাঁ, তুমি আর কত রূপ ধারণ করবে বলতে পারো? আমি তোমার স্ত্রীকে কখনোই ছাড়বো না। রাহেলা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমাকে সবকিছু খুলে বলবো। প্লিজ, দয়া করে আমাকে আর ওই বাসায় যেতে বলো না। আম্মু, আব্বুকে নিয়ে চলো না। রাহেলা বেগম আর কিছু না বলে আবিরকে নিয়ে গাড়িতে ওঠে। আরিয়ান সাহেব আর তার মেয়েও। ওদিকে মাহিনের আম্মু আর নদীর আম্মু বাসায় চলে গেল। এদিকে বাসায় পৌঁছে রাহেলা বেগম, আতিয়া আর তার আব্বু সহ সবাই বসে আছে। আবিরকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তাই আবির এখন ঘুমাচ্ছে। রাহেলা বেগম আবিরের আব্বুর দিকে তাকিয়ে বলে, আকাশ যে আসলে আবির, আমি এটা জানতাম না। সেদিন আবির একটা গাড়ির সামনে ধাক্কা খেয়ে সোজা আমার গাড়ির সাথে এসে ধাক্কা খেয়েছিল। সেখান থেকে আমি ওকে নিজের কাছে নিয়ে এসেছিলাম। মাথায় আঘাত লাগার কারণে ও নিজের নামও বলতে পারে না, এমন পাগলামো করে। মেডিসিন খাওয়ায় এখন একটু কিছুটা সুস্থ হয়েছে। কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল? আর ও এখন আমাদের কাউকে চেনে না। যাক, ভালোই হয়েছে। অতি জানলে কোনো কিছুই সহ্য করতে পারবে না আবির। মানে? আবিরের আব্বু রাহেলা বেগমকে অতীতের সব কথা খুলে বলল। রাহেলা বেগমের শরীর আগে কাঁপতে লাগলো, তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। আবিরের আব্বু রাহেলা বেগমের হাতের উপর হাত রেখে বলল, আরিয়ান সাহেব, শান্ত হও। আবির এখনো ওসব জানে না। আসলে ও যাকে নিজের আম্মু হিসেবে জানতো, সে আসলে তার আম্মু না। আবির যদি এসব জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। ও ওর আম্মুকে অনেক ভালোবাসে। যে ওই মহিলার সাহস কি করে হয় আমার সন্তানের সাথে এত বড় অভিনয় করে? আমি ওকে খুন করে তারপর আবার জেলে চলে যাব। তারপর আমি ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিব না। রাহেলা, বাদ দাও। ওকে খুন করে নিজের হাতে ময়লা করতে হবে না। এমনিতেই ও অনেক ভয়ে ভয়ে জীবন পার করছে। ও একদিনে শান্তিতে ঘুমাতে পারে নাই। প্রতিটা রাতে আমি ওকে ছটফট করতে দেখেছি। ওর শাস্তি ও নিজে পাবে। ওর প্রতি মায়া বাড়ছে নাকি তোমার? একদম না। আচ্ছা রাহেলা, নদীকে আমি কল দেব, আবিরের ব্যাপারে সব বলি। না, একদমই না।
ওই মেয়েটা আমার ছেলের সাথে বেইমানি করেছে। আমি আর ওই মেয়েকে আমার ছেলের সামনে আর দেখতে চাই না। রাহেলা, আসলে নদীর কোনো দোষ নেই। নদীকে জোর করে এমনটা করতে বলেছিল। আর নদী ও আবিরকে সত্যি অনেক ভালোবাসে। আর তুমি যে ওদের বিরুদ্ধে এত সব প্রমাণ পেয়েছো, এগুলো সব তোমাকে নদী দিয়েছে ওদের বিরুদ্ধে, তার পুরো পরিচয় গোপন করে। কি? হুম, তোমাকে যে এসে প্রমাণ দিয়ে যেত ওইটাই নদীর লোক ছিল। আর রাহেলা, নদীর পেটে আবিরের সন্তান আছে। তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। প্লিজ, আমি ওকে কল দিয়ে বলি এখানে আসতে। ও আবিরের জন্য নিজেকে শাস্তি দিতে দিতে কি অবস্থা করে ফেলেছে, তুমি ওকে দেখলে বুঝতে পারবে। আবিরের আপু এরপর নদীকে কল দিয়ে তাদের বাসার ঠিকানা দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই নদী সেখানে চলে আসে। বাসার সামনে সেই নদী আবিরের আব্বুকে কল দেয়। এরপর বাসার ভেতর থেকে আবিরের বোন আদিয়ে এসে তার ভাবি অর্থাৎ নদীকে বাসার ভেতর নিয়ে যায়। নদী বাসার ভেতরে যেতে সে অবাক হয়ে যায়। নদী দেখতে পায় আবির সোফায় বসে চকলেট খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। নদী দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে আবিরকে বলে, আবির, তুমি এখানে? তুমি জানো আমি তোমায় কত জায়গায় খুঁজেছি। আবির, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যিই তোমাকে হারিয়ে পস্তাচ্ছি। আবির, আমি সত্যিই তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। নদীর কান্না দেখে রাহেলা বেগম নদীর দিকে শুধু চেয়ে রইল। এরই মধ্যে আবির বলে, আম্মু, এই আপুটা কি বলে? আবিরকে? আমি তো আকাশ, আর আমাকে জড়িয়ে ধরে অন্য কাউকে ভালোবাসে কেন বলে? দূর আপু, আমাকে ছাড়েন তো। আবির ধাক্কা দিয়ে নদীকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। নদী পড়ে যেতে নিলে তখন আতিয়া তাকে ধরে নেয় আর বলে, আকাশ, এবার ধাক্কা কেন দিচ্ছ ওকে? আম্মু দেখো, আপু কিন্তু আবার আমার উপর রাগ দেখাচ্ছে। আমি কিন্তু আপুকে কামড় দিব। আবির, এটা কি ধরনের ব্যবহার? আবির, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কেন কথা বলছো? নদী, শান্ত হও। আবির এখনো আমাদের কাউকে চেনে না। কি? ওর কি হয়েছে? আসলে তোমরা যেদিন ওকে বাসা থেকে বের করে দিয়েছিলে, সেদিন ওর একটা কার অ্যাক্সিডেন্ট হয়। এরপর আবিরের আপু আরিয়ান সাহেব নদীকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে নদী কয়েক পা পিছনে গিয়ে কান্না করতে করতে আবিরের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আসলে সব কিছু আমার দোষ। সেদিন যদি আমি তোমার সাথে অমনটা না করতাম, তাহলে আজ আমরা সুখে থাকতে পারতাম। তোমার আজ এমন অবস্থা হতো না। আবির, তুমি আমাকে মারো, তুমি আমাকে শাস্তি দাও। নদী আবিরের হাত দিয়ে নিজের গালে মারতে থাকলো। আবিরও মজা পেয়ে নদীর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। তখন রাহেলা বেগম আর আতিয়া আবিরের হাত ধরে বলে, আকাশ, এসব কি করছো? ওই মেয়েটার পেটে তো বাবু। তুমি যদি ওকে এইভাবে মারো তাহলে পেটের বাবুটা তো কষ্ট পাবে। ও, ওই আপুর পেটে বাবু আছে? সরি আপু, কিন্তু আমার কি দোষ? উনি তো আমার হাত দিয়ে নিজের গালে থাপ্পড় মারছিল, তাই আমিও একটু মেরে দিলাম। হা হা হা। নদী, তুমি ওঠো। এই ছেলের মাথা একেবারে খারাপ, ওকে এইভাবে সামলানো যায় না। খালু, আমি ওকে এইভাবে একদম দেখতে পারছি না। ওকে কি কোনোভাবে সুস্থ করা যায় না? ওষুধপত্র খাওয়ানো হচ্ছে। আল্লাহর উপর ভরসা রাখো, ও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওর মতো থাকতে দাও। ওর কাছে তুমি গেলে কখন না কখন তোমার পেটে আঘাত করে দেবে, বলা যায় না। আমার বিশ্বাসও এমন কিছু করবে না। নদী আবিরের পাশে গিয়ে বসে আবিরের হাত থেকে টিভি রিমোট কেড়ে নিয়ে নদী নিজের মতো করে চ্যানেল চালিয়ে দিলে আগের মতো আবির বলে ওঠে, উফ, খালামণি আপুকে সরাবে। আবিরের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। সাথে আবির নিজেও অবাক হয়ে নিজের মুখ চেপে ধরে। নদী আবিরের দিকে তাকিয়ে বলে, তোমার মনে আছে আবির, আমি আগে তোমার সাথে এমন করতাম? কি জানি, দূর, চান তো আমাকে টিভি দেখতে দেন। উফ। এরপর নদী আবিরের সাথে আগের মতো দুষ্টামি করতে গেলে আবির রাগে একটা ভাব নিয়ে বলে, ও আপু, এখন এখান থেকে জানতো। আম্মু, তুমি কিছু বলছো না কেন? আমি কিন্তু ওনাকে কামড় দেবো বলে দিলাম। রাহেলা বেগম তখন নদীকে সরে আসতে বলে আর তাকে একটা রুম দেখিয়ে দেয়। তারপর নদী সেই রুমে গিয়ে বসে বসে আবিরকে নিয়ে ভাবতে থাকে।
রাতে নদী সবার সাথে বসে খাবার খাচ্ছিল। নদী আবিরের প্লেট থেকে একটা চিকেন নিয়ে তার মুখে লাগিয়ে এটো করে আবার আবির প্লেটে রেখে দিল। আবির পেছন থেকে ঘুরে সামনে বসে খাবার খেতে লাগলো। চিকেন খেতে গিয়ে আবির বলে, কি ব্যাপার আম্মু, আমার চিকেন থেকে এমন লিপস্টিকের ঘ্রাণ আসছে কেন? তুই লিপস্টিকের ঘ্রাণও চিনিস? কি জানি মনে হলো তাই বললাম। আম্মু আমি আর খাবো না। তখন আবির হাত ধুয়ে উঠে নিজের রুমে চলে গেল। এদিকে সবাই খাবার খেয়ে বসার রুমে গিয়ে বসে গল্প করতে থাকে। তখন নদী রাহেলা বেগমকে বলে, আন্টি, আমি কি আবিরের সাথে থাকতে পারবো? দেখো নদী, আবিরের এখন মাথা ঠিক নেই। ও তোমাকে কখন কি করে দেবে তার ঠিক নেই। তাই আমি চাই না আমার নাতিপুতির কোনো সমস্যা হোক। আপনি কি আমাকে মেনে নিয়েছেন? বকেন, মেনে নিব না আমি সব শুনেছি। আন্টি বিশ্বাস করেন, আমি আবিরের সাথে প্রতারণা করেছিলাম না, কিন্তু আম্মু, খালামণি আর মাহিন ভাইয়া মিলে আমাকে আবিরের সাথে প্রতারণা করতে সেদিন বাধ্য করেছিল। আমি সব কিছু ইচ্ছে করে চাইনি। আমি এসব না করলে আমাকে ওরা অনেক মারতো। ওরা আমাকে আমার আব্বুর ক্ষতি করার ভয় দেখাতো। এমনকি মাহিন ভাইয়া আমার আব্বুকে কোম্পানি থেকে বের করে দিবে এমন ভয়ও দেখাচ্ছিল। তাই আমি সব কিছুর কোনো উপায় না পেয়ে এমনটা করতে বাধ্য হই। আসলে আমি আমার আব্বুকে খুব ভালোবাসি। আচ্ছা এইসব বাদ দাও, আগামীকাল তো আবিরের 20 বছর পূর্ণ হবে, আর তখনই সব কিছুই আবিরের হয়ে যাবে। কি? হ্যাঁ ঠিকই শুনছো, আগের ওকে শুধু সুস্থ হতে দাও। এসব কথা বলে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে তারা যে যার রুমে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে রাহেলা বেগম অফিসে চলে গেল। আবির ঘুম থেকে উঠে গোসল করে নিচে আসে। এসে দেখে আতিয়া আর নদী একসাথে বসে আছে। আতিয়া আবিরকে দেখে বলল, ভাইয়া এদিকে আয়, আম্মু বাসায় নাই, অফিসে গেছে। না, আমি তোমার কাছে যাব না, তুমি খালি আমাকে মারো। মারবো না, এদিকে আয়। এরপর নদী আবিরের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, এই আবির, তোমার কি লজ্জা কমে গেছে নাকি? বড় বোনের সামনে এভাবে ছোট ছোট প্যান্ট পরে কিভাবে এসেছো? আরে এটা তো নিত্যদিনের কাজ। কি? ও এমন অবস্থায় প্রতিদিন আসে? তারপর আম্মু সব ঠিক করে দেয়। নদী আবিরের কাছে গিয়ে তার শার্টের বোতাম খুলে সবগুলো ঠিক করে লাগিয়ে দিল। তার প্যান্ট ঠিক করে দিল, জুতা ঠিক করে দিল, ওর চুলগুলো ওড়না দিয়ে মুছে দিতে লাগলো। তারপর আবির নদীর দিকে তাকিয়ে বলে, তোমার পেট এত ফুলা কেন? আর তুমি এত বড় একটা টি শার্ট পরছো কেন? আমার পেটে বাবু আছে, তাই এত ফুলে গেছে। ও আচ্ছা, বাবু তুমি কি গিলে ফেলছো? তুমি কি রাক্ষস নাকি? তোমাকে খেয়ে ফেলবো। আমার আপু একজন উকিল, তোমাকে জেলে ঢুকিয়ে দিবে। তোমার আপুকে দেখি কি আমি ভয় পাই নাকি? আপু, এই আপুকে মারো তো, উনি নাকি তোমাকে দেখে ভয় পায় না। আকাশ, তুই নদীকে আপু বলে ডাকবি না। কেন আপু? এমনি, ওকে তুই নাম ধরে ডাকবি, নয়তো বাবু বলবি। বউ কি আপু? বউ মানে বউ। ও আচ্ছা, বউ বলে ডাকবো। আপু আমি একটু বাইরে খেলতে যাই। না, আম্মু আসলে যাস। আবির, তুমি কোথায় খেলতে যাও? সামনে একটা পার্ক আছে, সেখানেও বাচ্চাদের সাথে খেলতে যায়। ও আচ্ছা, চলো আমি তোমাকে নিয়ে যাই। আপু বউকে নিয়ে গেলাম। না নদী, তোমাকে যেতে হবে না, আম্মু আসলে ওকে নিয়ে যাবে। না না, আমি বউকে নিয়ে যাব। আবির নদীকে জোর করে ওর সাথে নিয়ে যায়। পার্কে এসে আবির বাচ্চাদের মতো খেলতে থাকে। নদী দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে আবিরকে দেখতে থাকে। এরই মধ্যে হঠাৎ করে নদীর পেটে ব্যথা শুরু হয়। নদী পেটের ব্যথায় মাটিতে পড়ে গেল। তখন ওখানকার বাচ্চাদের সব গার্জিয়ানরা নদীর কাছে এসে জড়ো হয়ে নদীকে ধরল। আবির মানুষের ভিড় দেখে দৌড়ে এসে নদীকে কোলে তুলে নিয়ে বলে, বউ কি হয়েছে, এইভাবে পেটে হাত দিয়ে কান্না করছো কেন? তখন ওখানকার একজন লোক রাহেলা বেগমকে কল দিয়ে বলে যে ওনার ছেলের সঙ্গে একটা মেয়ে এসেছে, আর মেয়েটা মনে হয় বাবু হওয়ার সময় হয়ে এসেছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমরা ওনাকে সামনে একটা হসপিটালে নিয়ে গেলাম। মহিলাটা এই কথাগুলো বলে কল কেটে দেয় আর সবাইকে নদীকে ধরতে বলে। তারপর সবাই নদীকে ধরে গাড়িতে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যেতে থাকে। আবির তারপর মাথা চুলকাতে চুলকাতে পার্ক থেকে বের হয়ে আসে। নদী আবিরকে খুঁজতে থাকে।
নদী চিৎকার দিয়ে কান্না করতেছিল। নদীকে ডাক্তার নিয়ে কেবিনের ভিতর চলে গেল। রাহিলা বেগম আর রাতে হসপিটালে নদী কেবিনের সামনে আসলে তারা বাহির থেকে বাচ্চার কান্নারাও শুনতে পায়। রাহিলা বেগম আর আদিয়া তখন আলহামদুলিল্লাহ বলে দুজনকে জড়িয়ে ধরে। এর মধ্যে আরও দুজন নার্স এসে বাচ্চাদেরকে রাহিলা বেগম আর আতিয়ার কোলে দেয় আর বলে, রাহিলা বেগম খুশিতে কান্না করে দেয়। দুটো বাচ্চা কপালে চুমু দিয়ে ওদের নিয়ে কেবিনের ভিতর চলে আসে। নদী রাহিলা বেগম আর আতিয়াকে দেখে বলে, আন্টি, আবির কোথায়? আবির কোথায় মানে? আবিরকে তো এখানে কোথাও দেখলাম না। ও তো পার্কে ছিল। এত চিন্তা করো না, আমি দেখছি। রাহিলা বেগম বাচ্চাগুলোকে আতিয়ার কাছে দিয়ে হসপিটাল থেকে বের হয়ে সোজা পার্কে গিয়ে আবিরকে খুঁজতে লাগলো। সারা পার্ক খুঁজেও আবিরকে কোথাও পেল না। রাহিলা বেগম এক প্রকার কান্না করতে করতে তখন বাসে চলে আসলো। বাসে এসে দেখে আবির এখানেও নেই। সে আবিরকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে পুলিশের কাছে চলে যায়। এরপর আবিরে একটা ছবি দিয়ে থানায় জিডি করে আবার হসপিটালে ফেরত আসে। আর এদিকে আবির রাস্তার পাশে বসে কান্না করছে। সবাই আবিরকে ঘিরে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সে কিছুই বলতে পারে না। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে রাবিয়া বেগম, অর্থাৎ আপনারা যাকে আগে আবিরের আম্মু বলে জেনে এসেছেন, সে যাচ্ছিল। আবিরের কণ্ঠ শুনে রাবিয়া বেগম গাড়ি থামিয়ে আবিরের কাছে এসে বলে, আপনারা সবাই যান, আমি ওর আম্মু হই। এরপর রাবিয়া বেগম আবিরকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। আবির রাবিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি, আপনি আমার আম্মু না তো? আবির, আমাকে তুমি চিনো না? আমি তো তোমার আম্মু হই। না, আমি আপনাকে চিনি না। আপনি আমার আম্মু না। আমি আম্মুর কাছে যাব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এরপর আবির চিৎকার করতে থাকে। ড্রাইভার আর কোনো উপায় না পেয়ে গাড়ি থামিয়ে দেয়। আবির গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যেতে নেবে, তখন বিপরীত পাশ থেকে আসা আরেকটা গাড়ির সাথে আবির ধাক্কা খায়। তখন রাবিয়া বেগম আর ড্রাইভার দৌড়ে গিয়ে আবিরকে ধরে গাড়িতে তুলে নিয়ে আনে আর কান্না করতে করতে বলে, আবির, আবির চোখ খোল বাবা। আবির, তোর কি হলো? চোখ খোল। আবিরের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আর আবিরের মাথা থেকে প্রচণ্ড রক্ত ঝরে পড়তে লাগলো। রাবিয়া বেগম তার ওড়না দিয়ে আবিরের মাথা বেঁধে দিল আর তারা সাথে সাথে আবিরকে হসপিটালে নিয়ে গেল। ড্রাইভার আর রাবিয়া বেগম কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। রাবিয়া বেগম কান্না করছে। ড্রাইভার আবিরের আব্বু আরিয়ান সাহেবকে কল দিয়ে সব কিছু জানিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে তারা হসপিটালে চলে আসে। রাবিয়া বেগম আবিরের আব্বুকে দেখে কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, আমি আবিরকে আটকে রাখতে পারিনি। আবির দৌড়ে রাস্তা পার হতে গিয়ে এভাবে আঘাত পেয়েছে। বিশ্বাস করো, আমি আবিরের কোনো ক্ষতি চাইনি। এত নাটক করো না। আমি জানি আবিরের কিছু হলে তোমার কোনো কিছু যায় আসে না। এসব নাটক দয়া করে আমার সামনে না করো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি তো নাটক করছিলাম। আচ্ছা যাই হোক, আমি তাহলে আসছি। রাহেলা, আমি তোমার ছেলেকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। এখন আবার তুমি আমার উপর দোষ দিও না। তারপর রাবিয়া বেগম ড্রাইভারকে নিয়ে হসপিটাল থেকে চলে যায়। আবিরের আম্মু অর্থাৎ রাহেলা বেগম আর কিছু বলে না। আবিরের কেবিনের থেকে ডাক্তার বের হতে রাহেলা বেগম ডাক্তারের দিকে এগিয়ে যায়। ডাক্তার তাকে রক্তের ব্যবস্থা করতে বলে। আবিরের শরীরে রক্ত লাগবে। তখন আবিরের আব্বু আর আতিয়া দুজনে মিলে আবিকে রক্ত দেয়। 3 দিন পর আবিরের জ্ঞান ফিরে। সে জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে বেডে শুয়ে থাকতে দেখে। তারপর সে তাড়াহুড়ো করে বেড থেকে উঠতে গিয়ে মাথায় ব্যথা অনুভব করে। সে কেবিন থেকে উঠে বের হওয়ার চেষ্টা করে। তার রাহেলা বেগমের চোখে পড়লে সে বলে, আকাশ, তুই কি করছিস? আব্বু, আমি এখানে কেন? সে সব পরে বলছি, আগে বলো তুই আমাকে চিনতে পেরেছিস? আব্বু কি বলো, তোমাকে কেন চিনতে পারবো না? আচ্ছা তুই এখানে রেস্ট কর, চুপচাপ এখানে শুয়ে থাক।
আমি এখানে কেন থাকবো? আমি এখানে থাকতে পারবো না, আমি বাসায় যাব। বাসায় যাওয়ার কথা মনে পড়তে আবিরের আগে সব কিছু মনে পড়ে যায়। আবির তার আব্বুর দিকে তাকিয়ে বলে, আব্বু, আম্মু, ভাইয়া কেমন আছে? ওদের কথা রাখ। নদীর কি ভাইয়ার সাথে বিয়ে হয়ে গেছে? যাক, ওরা সুখে থাক, এই দোয়া করি। রাহেলা, তুমি আবিরকে নিয়ে যাও, আমি বিলটা পে করে আসি। আচ্ছা আকাশ, তুই আমার সাথে চল। সরি, আপনাকে চিনি না। আমি আকাশ না, আমি আবির। আর এ কি, আমার মুখের এই অবস্থা কেন? আমি তো চিকন ছিলাম, তাহলে এত মোটা হয়ে গেলাম কিভাবে? আব্বু, আমি কতদিন এখানে ছিলাম? তুমি আমার সাথে চলো, আমি যেতে যেতে তোমার সব কিছু ঘুরে বলছি। আবির রাহেলা বেগমের সাথে যেতে রাজি হয়। গাড়ি অন্যদিকে যেতে নিলে আবির ড্রাইভারকে বলে, ড্রাইভার কোন দিকে নিয়ে যাচ্ছেন আমায়? আমার বাসা তো এই দিকে, তাই ওই দিকেই নিয়ে যাচ্ছি। আমি আপনার বাসায় কেন যাব? আর আপনি কে? আপনাকে তো আগে কোনো দিনও দেখিনি। আমার আব্বুর মাথায় আবার কি যেন ঢুকেছে কে জানে। আমি রাহিলা বেগম, তোমার মা। রাহেলা বেগমের মুখ থেকে মা ডাক শুনে আবির ব্যাপাচাকা খেয়ে যায়। আর সে হাসতে হাসতে বলে, সরি আন্টি, আমি মনে হয় ভুল শুনেছি। না, তুমি ঠিকই শুনছো, আমি তোমার জন্মধারী মা। ধুর, ফালতু কথা বলবেন না। আমার আম্মু আপনি না, আপনাকে আমি ঠিক করে চিনি না। আর আপনি বলেন আপনি আমার আম্মু? আবির, তুমি যাকে আম্মু হিসেবে চেনো সে তোমার আম্মু না, সে তোমার আব্বুর দ্বিতীয় স্ত্রী। আমি তোমার আব্বুর প্রথম স্ত্রী। কি? আপনি আব্বুর প্রথম স্ত্রী মানে? আব্বু আম্মু কেউ তো আমাকে বলে নাই। আর আপনি আমার আম্মু হলে এতদিন কোথায় ছিলেন? জেলে। মানে? আমি জেলে ছিলাম। আমি রাবেয়ার বড় বোন রাহেলা। কি আপনি তাহলে সেই খুনি যে কিনা নিজের বড় ভাইকে খুন করে জেলে গিয়েছিলেন? আর আপনি তো একজন গুন্ডি, আপনার তো নিজস্ব গ্যাং ছিল। আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আর আপনিও তো আমার সম্পর্কে খালামণি হন, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আমি, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে বলছি তো, আমি তোমার খালামণি না, আর তোমার আম্মু হই। বারবার এক কথা কেন বলতে হচ্ছে তোমাকে? আরে আপনি আমার আম্মু না তো। আমি বলছি তো, আমি তোমার আম্মু হই। তোমার আব্বু আমার ছোট বোনের সাথে পরকীয়া করেছিল। মাহিন হওয়ার পর আমি ওদের ক্ষমা করে দিয়েছিলাম। আমার ভাই আমার সাথে বেইমানি করেছিল, তাই আমি ওকে খুন করে এতদিন জেলে ছিলাম। তোমাকে আমি রাবেয়ার কোলে তুলে দিয়ে গিয়েছিলাম, ও যেন তোমাকে দেখে রাখে। আর আমার বড় মেয়ে আতিয়া, সে তখন দেশের বাইরে থাকতো। তুমি তখন খুব ছোট ছিলে, দেখে কোনো উপায় না পেয়ে আমি তোমাকে রাবেয়ার কাছে রেখে যাই। রাহেলা বেগমের কথা শুনে আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আবির নিজের চোখের পানি মুছতে থাকে। আবিরের বুকের ভিতর যেন সব কিছু দুমড়ে মুছড়ে যাচ্ছে। আবির কষ্ট পাচ্ছে। রাহেলা বেগম বুঝতে পারলে আবিরের কাঁধে হাত রাখে। আবির রাহেলা বেগমকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু কিনা সামান্য একটু সম্পত্তির জন্য আমার সাথে এমন করলো। আম্মু কিভাবে আমার সাথে এমনটা করতে পারলো? আম্মুকে আমি কত ভালোবাসি, অথচ আম্মু সম্পদের জন্য আমার সাথে এত বড় নাটক করলো। আবির কথাগুলো বলে অজরে কান্না করতে থাকে। আর রাহেলা বেগম তাকে শান্ত করতে থাকে। আবির চোখ মুছে রাহেলা বেগমকে বলে, আপনি প্লিজ ড্রাইভারকে একটু বলেন গাড়িটা ঘুরিয়ে আমাদের বাসায় যেন যায়। কেন? আমি আম্মুর সাথে একবার কথা বলতে চাই। আবার আমার কিছু প্রশ্ন আছে, আমি সব কিছুর উত্তর চাই। আচ্ছা, পরে নিয়ে যাব, যাও। তুমি তোমার সন্তানদের দেখবে না? পরে দেখবো, আগে আমি আম্মুর সাথে দেখা করতে চাই। রাহেলা বেগম আবিরকে আর কিছু না বলে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলে। গাড়ি এসে মাহিমদের বাসার সামনে দাঁড়ালো। আবিরের পুরনো সব স্মৃতি আস্তে আস্তে মনে পড়তে থাকে। আবিরের পুরনো যত স্মৃতি মনে পড়ে তত তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আবির চোখ মুখ মুছে গাড়ি থেকে নামতেই আশেপাশের সব লোকজন এসে আবিরকে ঘিরে ধরে কথা বলতে থাকে। আবির সবার সাথে কথা বলে দারোয়ানের সাথে কুশল বিনিময় করে বাসার ভেতরে প্রবেশ করে। আম্মু, আম্মু, ভাইয়া কোথায় আপনারা? আবির চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। আবিরের ডাক শুনে সবাই রুম থেকে বের হয়ে আসে। মাহিন নদীর আব্বু
আম্মু ছুটে মাহিন ও নদীর আব্বু আম্মু ছুটে নিচে আসলো। আবির মাহিনের আম্মুকে অর্থাৎ এতদিন সে যাকে নিজের আম্মু বলে জেনে এসেছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এতে রাবিয়া বেগম যেন চমকে যায়। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে পড়তে থাকে। আবির ওনাকে ছেড়ে দিয়ে বলে, সরি আন্টি, আবেগে জড়িয়ে ধরে ফেলছি। খালামণি, খালু ভাইয়া কেমন আছেন? আবির, আমাকে আন্টি বলছিস কেন? তো কি বলবো আন্টি, আপনি তো আমার আন্টি হন। কি নাটক করতে এসেছিস এখানে? নিজের সম্পদ বুঝে নিতে এসেছিস নাকি? কি মনে হয় তোমাদের আমি আমার সম্পদ বুঝে নিতে আসছি? কোনোদিন তা পারবি না। তুই এখান থেকে বের হয়ে যা। মাহিম আবিরকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে যাবে, তখন রাহিলা বেগম মাহিমের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলল, আমার ছেলে গায়ে হাত দেওয়ার সাহস করো না। আমি কেমন মানুষ সেটা কিন্তু তোমার আব্বু আম্মু ভালো করে জানে। এই বাড়ি আমার, আর এই বাড়ি এসব এখন আমার ছেলের নামে হয়ে গেছে, তাই এই বাড়ির মালিক এখন আমার ছেলে। আমরা এসব মানি না। মাহিন চুপ কর। আবির এই বাড়ির মালিক, ওর এখন 20 বছর হয়ে গেছে। কি যা ইচ্ছা হোক, আমি এই বাড়ি থেকে এক পাও সরবো না। তোমাকে এই বাড়ি থেকে বের হতে হবে না। আমি শুধু আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি আন্টি। আমার কাছে? হ্যাঁ। কিসের প্রশ্ন? প্রথমত, আপনি কি আমাকে কোনোদিনও নিজের সন্তানের মতো দেখেননি? দ্বিতীয়ত, আমি কি করিনি আপনার জন্য? আমি তো আপনার বাধ্য সন্তান হয়ে থাকতাম, আপনাদের কথা মতো উঠতাম বসতাম। আপনার মন পাওয়ার জন্য আমি কি না করি নাই। আমার প্রতি কি আপনার একবারও মায়া হয়নি? আমার সাথে কিভাবে আপনি এত বড় ড্রামা করতে পারলেন? আপনি তো একজন মা, আপনি কিভাবে এমন কাজ করতে পারেন? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? মাহিনের আম্মু মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। আবির কান্নামাখা কণ্ঠে আবার বলল, কি হলো, কোনো প্রশ্নের উত্তর বুঝি আপনার কাছে নাই? প্লিজ জবাব দিন। আমার সম্পদের জন্য কি আপনি শুধুমাত্র আমাকে ব্যবহার করতেন? আমি তো আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, আর আপনার কাছে আমার ভালোবাসাটার কোনো মূল্য ছিল না। আমি অন্য একজনের সন্তান বলে কি আমাকে এত দূর দূর করতেন? আমি তো অবুঝের মতো আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে গেছি। কথাগুলো বলে কান্না করতে থাকে আবির। এদিকে মাহিনের আমর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আবির একটু স্বাভাবিক হয়ে বলে, আমি আপনার জন্য নিজের জীবন দিতেও রাজি। আপনি যদি এই নাটক না করে আমাকে প্রথমেই সব কিছু বলতেন, তাহলে আমি হাসি মুখে আপনাকে আমার নামের সব কিছু লিখে দিতাম। এত নাটক করার কোনো মানে ছিল না। তাই নাকি? তো এখন সব কিছু দিয়ে দে। এখন কেন নিজের সম্পত্তি নিতে এসেছিস? মাহিন চুপ কর। মাহিন ভাইয়া, তোমাকে তো আমি কত ভালোবাসি, আর তুমি আমাকে কখনোই নিজের ভাই মনে করতে না। সারা জীবন আমাকে পর ভেবেই আসছো। ধন্যবাদ। তোমাদের নাটকগুলো আমার অনেকটা আনন্দের স্মৃতি করে দিয়েছে, যেটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আচ্ছা মাহিন ভাইয়া, যাও তোমাদের দলিল যা আছে সব কিছু নিয়ে আসো, আমি সাইন করে দিব। আমি কি বলছো সব? আম্মু, আপনার সম্পত্তি সব আমার নামে দিয়েছেন। এখন আমি এটা কাকে দিব সেটা একান্তই আমার ব্যাপার, আর আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আবির, প্লিজ আপনার মুখে আর অন্তত আমার নাম নিয়েন না। আপনার মুখে আমার নামটা শুনতে আমার ঘৃণা হচ্ছে। দয়া করে আর কিছু বললেন না। আপনারা যা চাচ্ছেন আমি সব আপনাদের দিয়ে দিচ্ছি। এরপর থেকে তো আর কোনো অভিনয় আপনাদের করতে হবে না। মাহিনের আম্মু আর কিছু বলতে যাবে, তখনই মাহিন এসে আবিরের হাতে দলিল দেয়। আবির সোফায় বসে টি টেবিলের উপর দলিলটা রেখে বলল, মাহিন ভাইয়া, একটা পেন দাও। আর হ্যাঁ, তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি কখনই আম্মুর হাত ছেড়ে দিবে না, আম্মুর সাথে খারাপ ব্যবহার করবে না, সবসময় আম্মুর পাশে থাকবে, আম্মুকে কখনোই কষ্ট দিবে না। তোর যে কাজ সেটা কর। ও হ্যাঁ, ওইটা তো তোমার আম্মু। আবির চোখের পানি ফেলতে ফেলতে কাঁপা কাঁপা হাতে দলিলের সব জায়গায় সাইন করে দেয়। মাহিনের আম্মুর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়তে থাকে।
কিন্তু সে আবিরকে কিছু বলতে চাইলেও বলতে পারে না। আবির দলিলটা সাইন করে দলিলটা রাবিয়া বেগমের হাতে দিয়ে বলল, আম্মু, এটার জন্য তুমি আমাকে অনেক সুন্দর একটা জীবন দিয়েছো, আর আমি এই জিনিসটা তোমাকে না দিয়ে কি পারি বলো? এই দেখো আম্মু, আমি সব কাগজে সাইন করে দিয়েছি। আম্মু, আজ থেকে এগুলো সব তোমাদের। আম্মু, তুমি অনেক খুশি তাই না? আম্মু, কি হলো, হাসো, তোমার চোখে পানি মানায় না, প্লিজ হাসো। আবির রাবিয়া বেগমের চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে হাসতে ইশারা করলো। এখন তোমরা সবাই হাসো, তোমরা তো এটাই চেয়েছিলে। খালামণি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই কয় বছরে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। হয়তো সেগুলোর মিথ্যা ছিল, কিন্তু আমার স্মৃতির পাতায় সবগুলো জমা রেখে দিলাম। আম্মু, আজকে শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরে কপালে চুমু দিবে? আবিরের কথা শুনে সেখানে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। মাহিনের আম্মু আর সহ্য করতে না পেরে আবিকে জড়িয়ে ধরে হামা করে কান্না করে দেয় আর বলে, আমি এসব কিছু চাই না। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমি এসব দিয়ে কী করব? আমার হাসির কারণটাই যদি চলে যায় তাহলে আমি এসব চাই না। মাহিনের আম্মু সব কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। মাহিন এটা দেখে প্রচণ্ড রেগে গিয়েও কিছু বলল না। আবির রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বলল, আম্মু, এটা তুমি কেন করলে? তোমার সারা জীবনের সাধনা কিনে এইভাবে নষ্ট করে দিলে? তুমি এটা ঠিক করনি। রাবিয়া বেগম আবিরের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকলো আর কান্না করতে করতে বলল, সাধনা সব জলে চলে যাক। আমি টাকায় আর নেশায় অন্ধ হয়েছিলাম। ভয় হতো যদি রাহেলা, তোর আম্মু, জেল থেকে বের হয়ে এসে আমার থেকে সব কিছু কেড়ে নেয়। আমি তখন সন্তান নিয়ে কোথায় যাব? সেসব ভয়ই আমি এমন পাগলামো করেছি। আবির, আমাকে ক্ষমা করে দে বাপ। আমি সব সময় তোর সাথে খারাপ ব্যবহার করে এসেছি। সাথে সাথে রাবিয়া বেগম আবিরে পা ধরতে যাবে, তখন আবির ওনার হাত ধরে ওনাকে উঠিয়ে হাতে চুমু দিয়ে বলে, আম্মু, এই হাতগুলো আদর করার জন্য, পা ধরে ক্ষমা চাওয়ার জন্য না। এরপর এক একে সবে এসে আবিরের কাছে ক্ষমা চাইতে থাকলো। উপস্থিত মাহিন, নদীর আব্বু আম্মু সহ সবাই। নদীর আম্মু বলল, আবির, তুই নদীকে ক্ষমা করে দিস বাবা। বিশ্বাস কর, ও তোর সাথে এমনটা করতে চায়নি। আমরা ওকে ব্ল্যাকমেল করে তোর সাথে এমনটা করতে বাধ্য করেছিলাম। আবির, নদীর পেটে তোর সন্তান আছে। ও আমাদের সাথে এখন সম্পর্ক বিচ্ছেদ করে একা দূরে কোথাও একটা থাকে। আমি সব জানি, আব্বু আমাকে সব বলছে। নদী কোথায়? মেয়েটার নাম্বারটা বন্ধ। নদী আমার কাছে থেকে আছে, আর আমি দাদি হয়ে গেছি। আপা, তুমি নানি হয়ে গেছো। কথাটা শুনে সবে আলহামদুলিল্লাহ বলে এরপর সবে মিলে একসাথে রাহেলা বেগমের বাসার দিকে এগোয়। বাসি এসে রাহেলা বেগম আবিকে আতিয়ার অর্থাৎ তার বড় বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আবি আতিয়ার কাছে ক্ষমা চায়। সরি আপু, আমি পাগল অবস্থায় তোমাকে অনেক জ্বালাইছি। আমাকেও ক্ষমা করে দিস ভাই। আমিও তোকে অনেক বকা দিয়েছি, মার দিছি। সমস্যা নেই আপু। আবির তার বোনের সাথে কথা বলে নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। আবিরের ছেলে মেয়েকে নদীর আম্মু আর মাহিনের আম্মু কোলে নিয়েছে। আবির নদীর কপালে চুমু দিয়ে আনন্দে চোখের পানি ফেলে নদীকে জড়িয়ে ধরলো। এরপর আবিরের আব্বু কাজে ডেকে নিয়ে এসে আবিরকে বলল, আবির, তুই এবার নদীকে বিয়ে করে নে। এরপর সবাই মিলে আবিরের সাথে নদী বিয়ে পড়িয়ে দিল। আবির আর নদী বাসার ঘরে বসে আছে। আবির ভয়ে ভয়ে নদীর ঘোমটা খুলতেই নদীর চোখে পানি দেখে বলল, বউ, কান্না করছো কেন? আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আমি জানি তোমার ক্ষমা চাইতে হবে না। তাহলে জড়িয়ে ধরো আমায়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বউ।